আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। দেশে সারাদিন হাত পা ছড়িয়ে শুয়ে থাকিস, একটা বছর থেকে দেখ মজা কাকে বলে, বুঝে যাবি। আনাস হা বলে পুনরায় গেমে মনোযোগী হলো। সবার ছোট সে, বাস্তবতা বোঝার মতন জ্ঞান হয়নি, এটা আয়েশা আয়াজ খুব ভালো করেই জানে। তাই আর আনাসের সাথে কথা বাড়ালো না। আয়েশা আয়াজের দিকে চেয়ে বলল, না পারলে দেশে ফিরে আয়। সম্ভব না, আমি বাবা মার চোখে অনেক আশা দেখি রে নিজেকে নিয়ে। সেই আশা নিজের সুখের জন্য আমি ভেঙে ফেলতে পারবো না। ফেলে রেখে চলে গেল তো হেরে গেল, রয়ে গেলে একদিন জিতবে। পেছন থেকে এক এক করে বাকিরা এসেছে। কথাটি যিনি বলেছে হলো আদনান। আনন্দ, শিহাব, আসিফের সাথে এসে যার যার মতন এলোমেলো হয়ে বসে পড়েছে। তাদের মুখ দেখে মনে হলো ভাইয়ের সাথে একান্তে কথা বলা হবে না। তারাও আয়াজ আর আয়েশার কথোপকথনে ভাগীদার হতে এসেছে। বাকিদের নিয়ে কোনো সমস্যা না থাকলেও আয়েশার মূল সমস্যার কারণই এই লম্বা চড়া দেহের আদনান। আদনান বলে, এই তোদের রুমের বেড ছোট, আমার রুমে আয়, পারলে পপকর্ন আন, আড্ডা দেওয়া যাবে। আসিফ ফোড়ন কেটে বলে ওঠে, আপনি আমাদের মতো বাচ্চা কাচ্চার সাথে আড্ডা দিয়ে কি করবেন? হ্যাঁ, আপনি বরং আন্টি আঙ্কেলের সাথে গিয়ে আড্ডা দেন। চান তোর কেচির মতন মুখ আমি কেচি দিয়ে কেটে ফেলবো, আমাকে বুড়ো মনে হয়? এবার আনন্দ দল বদলায়, আসিফের পক্ষে বলে, তো বুড়ো না, 28 বছরের বুড়ো। আপন চাচাতো ভাইয়ের পোল্টিতে বিমোর আদনান। আসলেই আপনও একদিন পর হয়। হতাশাজনক কণ্ঠে বলল, তুইও? কোনে উত্তর দিল না কেউ, মিটিমিটি হেসে যাচ্ছে। আয়েশাও তাদের কথা স্মিত হাসলো। জোকার এক একজন। আদনান উঠে নিজের রুমে পা বাড়ায়। সবাই উঠে তার পেছনে হাঁটা দিয়েছে। আয়াজ বলল, হাই। আয়েশা আদনানের ঘরের দিকে গেল। ঘরের সামনে দাঁড়াতেই দেখলো এলোমেলো সবকিছু। তাওয়াল পড়ে আছে বেডে, কাপড়ের স্তূপ সোফায়, ঘরের বাকি জিনিসগুলো ওলট পালট। আয়েশা আদনানকে খোঁচা মারার উদ্দেশ্যে বলল, এটা একটা মানুষের ঘর বলে আমার মনে হচ্ছে না। আদনানও ছেড়ে কথা বলল না। মাঝে মধ্যে একটু পরিষ্কার করে দিয়ে যাবেন তো, আমার ঘর পরিষ্কার করার মানুষ নেই। মাঝে মধ্যে একাকিত্ব কাটিয়ে ভিড়ের মাঝে নিজেকে হারিয়ে ফেলতে ইচ্ছে করে। আয়েশার স্বভাব অদ্ভুত। কখনো চায় তার আশপাশটা কোলাহলে ভরপুর থাকুক, কখনো চায় একঘর নিস্তব্ধতা। একাকিত্বটাই বোধহয় বেশি প্রিয়। জীবনে মানুষকে অনেকটা মূল্য দিয়ে নিঃস্ব হয়েছে। দাম পায়নি তার মূল্যবান যত্নের। হাত থেকে বালুর মতন গায়েব হয়েছে সবটা। ভাগ্য কোনো অংশে তার সাথে কম খেলেনি। প্রত্যেকটা ইচ্ছে সামর্থ্য থাকা সত্ত্বেও হারিয়ে গেল। কথা কম বলা মানুষের মাঝে থেকে অনেক কথা কে শুনতে চায়? কার এত সময় আছে? সবই আছে, তারপরও কেন যেন কিছুই নেই। আদনান আয়েজদের কথা নির্বিকার শুনছে। কখনো হাসছে আড়ালে। তাদের জীবনের হাসি, মজা, আমেজ দেখে নিজের মধ্যেও শান্তি অনুভব করছে। যাক, কেউ তো খুশি এই দুনিয়াতে। দুষ্টমি আর অনেক অনেক কথার মধ্যে আয়েশার হাসিটা চোখে এড়ায়নি আদনানের। আর চোখে দেখে নিয়েছে বারবার। ভাবছে হাসলেও তো ভালোই লাগে। তাহলে কেন মুখ গোমরা করে রাখে সে? করিডোরের চেয়ারটাতে বসে ঠান্ডা বাতাস উপভোগ করছে আয়েশা। গভীর রাতের এই সময়টা তার নিজস্ব টাইম। বাড়িতেও সবকিছু ফেলে বারান্দায় বসে থাকা হতো। যতই একা থাকার চেষ্টা করা হোক না কেন, দিনের বেলা কোনো না কোনো ভাবে কেউ এসে কড়া নাড়ে। এখন অনেক রাত, নিশ্চয়ই বদলোকটাও ঘুমিয়ে। এসে বিরক্ত করার ভয় নেই। হঠাৎ হোয়াটসঅ্যাপে অপরিচিত নাম্বারে কল বেজে উঠল। বাংলাদেশি নাম্বার। এই রাতের বেলা কে কল করবে? পরক্ষণে মনে পড়লো এখানে রাত হলে তো বাংলাদেশে দিন। প্রয়োজনীয় কল হতে পারে। রিসিভ করতেই ভারী এক আওয়াজ ভেসে আসে অপর পাশ থেকে। আমার থেকে পালানোর চেষ্টা করছে আয়েশা? সিম বদলেছ, নাম্বার ব্লক করেছো, আজ দেশটাই ছেড়ে দিলে? আয়েশার বুঝতে এক মুহূর্তের সময় লাগলো না। এটা রিহান। তারই তো স্বভাব ভিন্ন নাম্বার দিয়ে আয়েশাকে বিরক্ত করা। আগেই আন্দাজ করা উচিত ছিল। রাগে সুরে আয়েশা বলে উঠল, মানুষ এতটা নিচু কি করে হতে পারে আমি বুঝি না। তোকে বলেছি আমাকে ফোন করবি না, লজ্জা করে না তোর? না, করে না। ভালোবাসি তো, তাই লজ্জা শরম সব একেবারে বেঁচে দিয়েছি। মানুষ এতটা নিচু কি করে? ঠিক তুই একটা নির্লজ্জ বউ থাকা সত্ত্বেও অন্যের পিছু ঘুরে বেড়াস। তুই তোকারি করছো কেন? তার ছেলের হাসি হেসে আয়েশা বলল, তোকে সম্মান দিব আপনি বল ডাকবো? আয়েশা, আমাকে ভালোবাসলে কি হতো? মানুষ হতে হলে একবার হলেও তোর জন্য মায়া জন্মাতো। তুই তো একটা জানোয়ার। আর কি বললি ভালোবাসা? মাই ফুট। যে নিজের স্ত্রীকে সম্মান দেয় না, ভালোবাসতে জানে না, তার কেমন ভালোবাসা? আমি
তোকে কোনো দিন ভালোবাসিনি, তারপরেও আমার পেছনে পড়ে আছিস, আমার জীবনটা হেল বানিয়ে দিচ্ছিস। লিসেন রিহান, আই ওয়ার্নিং, আমাকে আর একবার কল করবি না। ঠিক আছে, কল করব না, বিরক্তও করব না, কিন্তু আরেকটা কথা শুনে রাখো, তোমাকে আমি কারো হতে দিব না। বলে ফোনটা রেখে দিল রিহান। আয়েশা দুহাতে চুল মুঠ করে ধরে মাথা নামিয়ে নিল সাথে সাথে। রিহান নামক শব্দটা অভিশাপ তার জীবনে। বারবার প্রত্যাখ্যান করার পরও তার জীবনে আপদের মতন লেগে আছে, শান্তিতে থাকতে দিচ্ছে না কোনোভাবেই। বারবার একে অহেতুক ভালোবাসার কথা বলে। আয়েশার মন কোনো দিন তার জন্য ন্যূনতম ভালোবাসার জন্মায়নি। বয়ফ্রেন্ডের সাথে ঝগড়া করলেন বুঝি? উস্কো খুস্কো চুলে ট্রাউজার এবং টি শার্ট পরে দাঁড়িয়ে আছে। আলগোছের চোখে চোখ পড়ায় বোঝা গেল এক গভীর ঘুমের রাজ্য থেকে বেরিয়ে এসেছে সবে। হাতে পানির মতো নিয়ে হাই তুলছে আদনান। আবার বলল, এত জোরে চেঁচাচ্ছিলেন, আমার স্বাদের ঘুমটাই ভেঙে গেল। আয়েশা বাড়ির এক কোনায় বসে। আদনানের ঘর অনেকটা দূরে, শব্দ পৌঁছানোর কোনো প্রশ্নই আসে না। সে যে বাড়তি কথা বলছে সেটা আয়েশার বোধগম্যতার বাহিরে নয়। মাথাটা ধরে আছে, এমনিতেই অনেক চিৎকার করে ফেলেছে। উঠে দাঁড়িয়ে স্বাভাবিক সুরে বলল, দেখেন, মন মেজাজ আমার এমনিতেই ভালো না, আমি আপনার সাথে তর্কের মুডে নেই। আদনানকে স্থির দেখা গেল, মলিন কণ্ঠে বলল, আচ্ছা তর্ক করব না, কোনো ফাউল কথা বলবো না। থ্যাঙ্কস। কিন্তু মানে কোনো সমস্যা কি? সমস্যার কথা শুনে আয়েশা রেলিংয়ে হাত রেখে তপ্ত নিঃশ্বাস ছাড়ল। বিরাট সমস্যা, মাঝে মধ্যে ক্লান্ত হয়ে পড়ে সে। কিভাবে বেরিয়ে আসবে এসব থেকে? বলল, আপনি ঘুমিয়ে পড়ুন। আদনান বোতলটা চেয়ারে রেখে দেয়। সেও রেলিংয়ে হাত রেখে দাঁড়ালো, দূর আকাশে চেয়ে বলল, ঘুম আসছে না। উত্তর দিল না আয়েশা, নির্বিকার চিত্তে মাথা ঘুরিয়ে রেখেছে। আদনান বলল, সরি বাট আমি সবটাই শুনেছি। হ্যাঁ হতে পারে আপনার পার্সোনাল প্রবলেম, কিন্তু জানেন কিছু জিনিসকে বেশি গুরুত্ব দিতে নেই। ডোন্ট কেয়ার ভাবে চলেন। আমার অল্প কিছু কথা শুনে অ্যাডভাইস দিয়ে দিলেন। আদনান হাসল, বলল, ফ্রি এর জিনিস দিতে টাকা লাগে না। আপনার মুখে অ্যাডভাইস মানায় না। আমাকে জোকার মনে হয় না? আয়েশা কাটকাট বলে দিল, হ্যাঁ আমি এমনই। জানি আপনার অনেক রাগ আমার ওপর, কিন্তু এভাবেও ভালো থাকা যায়। যে সুখের সন্ধানে একা বসে রাত পার করছেন, সেই সুখটা এখন অন্য কোথাও খোঁজার চেষ্টা করেছেন কখনো? আদনানের দিকে চাইলো আয়েশা, অবাক হচ্ছে, তার চেয়ে বেশি আশ্চর্য। সারাক্ষণ বাচ্চাদের মতন ব্যবহার করতে থাকা লোকটা উপদেশ দিচ্ছে তাকে। ঘড়ির কাঁটা রাত ৩টা। পাশে সম্পূর্ণ ভিন্ন আদনান দাঁড়িয়ে, যে কিনা কথায় কথায় তর্ক করে, আবল তাবল বকে। সে বরফের ন্যায় ঠান্ডা স্থির হয়ে দাঁড়িয়ে, মুখে দুষ্টমির ছাপ একদমই নেই। আদনানের কথার বিপরীতে আয়েশা উত্তর দেয়, সুখ খোঁজার চেষ্টা করি না আমি। ক্লান্ত হয়ে পড়েছেন খুঁজতে খুঁজতে? মোটেও না। একটা মানুষ অযথায় এমন চুপ করে থাকে না। আপনি আড়াল করতে চান, কিন্তু আপনার মুখের ভঙ্গি বলে নেয় কতটা ব্যাকুল আপনি। চুপ বনে গেল আয়েশা। আদনান তার চুরিটা ধরে ফেলেছে। নিজেকে সবকিছু থেকে গুটিয়ে নিয়ে প্রমাণ করতে চেয়েছিল সে সুখে থাকবে। সেটা সম্ভব আদৌ কি হচ্ছে? আপনি আমাকে চেনেন কতদিন? এতটা শিওর কিভাবে? চোর নিজের চুরি ঢাকতে বলে, আমি কিন্তু চুরি করিনি। আয়েশার ঠোঁট জুড়ে স্মিত হাসি। তাকে চোর বলায় রেগে গেল না। ঘুমে বুঝে আসা চোখগুলো আয়েশার গালে পড়া টোলের দিকে। মনে একটা শব্দ আওড়ালো, সুন্দর। আয়েশার হাসিকে সম্পূর্ণ চোখে ধারণ করে মুখ দিয়ে অভিব্যক্তি প্রকাশ করলো, হাসবেন, সব সময় হাসবেন, এতে মন মস্তিষ্ক সবটাই ভালো থাকে। আদনান ফালতু কথার পাশাপাশি ভালো কথাও বলতে পারে, সেটা আয়েশা কোনোদিন কল্পনাও করতে পারেনি। কথায় কথায় নিজের বিদেশে পাড়ি জমানোর ঘটনাটাও বলেছে। জার্নিটা সহজ ছিল না। পড়ালেখা, কাজ সবটা মিলিয়ে নিজেকে হতভাগা ভেবেই নিয়েছিল। আজ ভাগ্য তাকে এখানে এনে দাঁড় করিয়েছে। বাবা মাকে হঠাৎই হারিয়ে ফেলার কথাটাও বলেছে। আদনানের দিকে চেয়ে শুধু এটাই ভাবছে, একটা মানুষ এতটা শক্ত থাকতে পারে কি করে? কে আছে তার? কেউই নেই। অথচ সারাক্ষণ হাসছে, মজা করছে, নিজেকে ভালো রাখার সূক্ষ্ম চেষ্টা। পাখির কিচিমিচির শব্দে বোধ হলো কথার ছলে অনেকটা সময় পেরিয়েছে, ভোর হয়ে গেছে। এতটা সময় কথোপকথন চলছিল তাদের, সময়ের কোনো খেয়ালই ছিল না। আয়েশা বলল, সকাল হয়ে গেছে। হুম। আপনি ঘুমাবেন কখন তাহলে? একটু পর ঘুমাবো। আর আজ? 2 ঘন্টার ঘুম যথেষ্ট। আচ্ছা আমি যাই তাহলে। আয়েশাকে থামিয়ে আদনান বলল, দাঁড়ান। হুম। কাক ডাকা ভোরে চা খেয়েছেন কখনো? আয়েশা মাথা দুদিকে নাড়িয়ে বলল, হুম।
দাঁড়ান, আসছি। এখানেই দাঁড়াবেন কিন্তু। ঝড়ের গতিতে গিয়ে আবার ঠিক সেই গতিতেই ফিরে এসেছে আদনান। বড়জোর 15 মিনিট সময় নেয়, হাতে 2 কাপ চা, মুখে প্রাণবন্ত হাসি, যেন চা বানায়নি, যুদ্ধে জিতে এসেছে। একটা কাপ আয়েশার দিকে এগিয়ে দিয়ে বলল, কলেজ লাইফে কত চা খেয়েছি টঙে বসে। কলেজের হোস্টেলে থাকতাম, ভোর হলেই বন্ধুদের দিয়ে বেরিয়ে পড়তাম চা খেতে। মেয়েদের সেই সুযোগ নেই বন্ধুদের সাথে রাস্তায় বেরিয়ে ভোরবেলা চা খাওয়ার। চা খেতে টঙে যেতে হবে কেন? বাড়ির বেলকনিতে বসে প্রিয় মানুষের সাথেও চায়ের কাপে অনেক গল্প করা যায়। আয়েশা বড় বড় চোখ চায়, কথার সাথে পরিস্থিতির অনেক অংশে মিল। বারংবার পাপড়ি ঝাপটিয়ে কয়েক চুমুকে চা শেষ করলো। বিদায় নিয়ে প্রস্থান করলো সে স্থান। দরজা পিটে লাভ হলো না, চোরাই পদ্ধতি অবলম্বন করেছে আনন্দ। রুমের একটা এক্সট্রা চাবি দিয়ে লক খুললো, হুড়মুড়িয়ে ঢুকে পড়লো আদনানের ঘরে। যেখানে সকাল 8টায় গিয়ে শপ ওপেন করার কথা, সেখানে 9:30 বাজতে চলেছে। এমন তো দেরি করে না, এমন না, বড়জোর 10 থেকে 15 মিনিট। লাইট জ্বালিয়ে আদনানকে ধাক্কা দিয়ে বলল, ভাইয়া উঠো, দেরি হয়ে যাচ্ছে শপে যেতে। কোনো সাড়া শব্দ নেই আদনানের। আরো কয়েক দফা বাহু জাঁকিয়ে ওঠানোর চেষ্টায় হুট করেই ঘুমের ঘোরে আনন্দের হাত চেপে ধরে ঘুমু ঘুমু কণ্ঠে বলে ওঠে, আপনি হাসেন, আপনার গালের টোল দেখতে খুব ভালো লাগে আমার। আশ্চর্যচকিত চাহনিতে আনন্দ আবার প্রশ্ন করল, কার গালের টোল? আপনার। হতভম্ব আনন্দ নিজের 2 গালে হাত বুলিয়ে নিল। কই, তার গালে তো টোল পড়ে না। ভাই যে ঘুমের ঘোরে আবল তাবল বকছে, সেটা চিন্তা করার সময় কই। বেকুবের মতন কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থেকে আবার লেগে পড়ে আদনানকে উঠানোর যুদ্ধে। আদনানকে অবশেষে তুলতে সক্ষম। ফ্রেশ হতে গিয়েছে। ইতিমধ্যে রাস্তার টেবিলে গরম গরম বাংলাদেশি স্টাইল হাতে বানানো পরোটা আর ভাজি। আনন্দ এসে সবার মাঝে বেসে পড়ল। আজ আয়েশাও আছে। আসিফ একের পর এক সবাইকে হাসাচ্ছে। কিছুক্ষণ পর আদনানও বেরিয়ে আসলো। মাত্র গোসল সেরেছে, চুলগুলোর সাথে গালের ঘন দাড়িগুলো ভিজে লেপটে আছে। আয়েশার পাশের খালি চেয়ার টেনে বসে পড়ল এক সৌজন্যমূলক হাসি দিয়ে। এক হাতে চুল ছেড়ে ফেলে আনন্দ বলল, ভাইয়া তোমার স্যালনে যাওয়া উচিত, দাড়ি দিয়ে পুরো মুখ অ্যামাজনের জঙ্গল হয়ে গেছে। দাড়ি ভালো তো একটা ইন্টেন্স লোক আসে। আয়াজ বলে উঠল, সেটা ঠিক, কিন্তু ভাইয়ার ক্যারেক্টারের সাথে যায় না। কেমন দেখাবে একজন গম্ভীর মুখ লোক পাগলের মতন হাসছে? আদনান কোনো উত্তরই দিল না। এখনো ঘুমের রেশ কাটেনি। না হয় কথার পৃষ্ঠে কথা বলবে না। কাল অর্ধেকটা রাত জাগা হয়েছে, ভোর 5টায় তো ঘুমোতে গিয়েছিল। আয়েশার দিকে চোখ পড়ল, ফ্রেশ দেখাচ্ছে। অথচ আদনান লম্বা শাওয়ার নিয়েও তন্ডা কাটাতে পারেনি। আসিফ বলল, তোর ভাই একটা জোকার, বুঝছোস? এত বড় একটা লোক কেমনে বাচ্চামি করে, মানে আমার মাথায় আসে না এটা। আসিফের কথায় আয়েশা হেসে ওঠে, শব্দহীন হাসি। তবে তাকে হাসতে সরজমিনে দেখেছে আনন্দ। ছোট চোখ করে ভুরু উঁচিয়ে পর্যবেক্ষণ করলো আয়েশাকে। হ্যাঁ, তার গালেই তো টোল পড়ছে। একটু আগে আদনান ঘুমের ঘরে টোল পড়ার কথাই তো বলছিল। মনে মনে হিসাব মিলিয়ে নিল, এই টোল পড়া সেই টোল পড়া নয় তো। সম্পূর্ণ হিতের বিপরীত একটা বাক্য বলে বসে আনন্দ। আপুর গালে টোল পড়ে? একটু আগে আদনান ভাই ঘুমের মধ্যে আমার হাত টেনে ওই টোলের ব্যাপারে কিছু বলছিল কার টোল যেন তার ভালো লাগে, মানে হিসেবটা এমন। আনন্দ কথার মধ্যে নিজের কথা ঢুকিয়ে দেয় আদনান। তার ভাইয়ের স্বভাবও তো খারাপ, মুখ একবার খুললে থামতে চায় না। বলল, আনন্দ, এসব কথা পরে, দেরি হচ্ছে, দ্রুত আয়। গাড়ির স্টারিং চেপে বসে, এখনই বেরোবে। গাড়ি স্টার্ট দিয়ে আদনান ভাবলো এখনই উচিত সময় একটু আগের ঘটনা বিস্তারিত জানার প্রশ্ন করলো। খাবার টেবিলে বসে কি বলছিলি জানো? কই? আরে ওই যে টোল। ও হ্যাঁ, আজ সকালে যখন ঘুমোচ্ছিলে আমি ডাকতে গেলাম, হঠাৎই ঘুমের মধ্যে আমার হাত চেপে বলছিলে আপনি হাসেন, আপনার গালের টোল আমার অনেক ভালো লাগে। কার কথা বলেছে এটার অজানা নয়। মুস্কি হাসে, চুলে হাত চালিয়ে ড্রাইভিং এ মনোযোগ দেয়। আনন্দ ভাইয়ের দিকে চেয়ে প্রশ্ন করে, তুমি কি আয়েশা আপুর কথা বলছিলে? গাড়ি ব্রেক কষতে গিয়েও থেমে গেল, শক্ত হাতে আটকে নেয়। ধীর গতিতে চলতে চলতে বলল, আরে না, কি বলেছি ঘুমে। তোমার মতলব আমার ভালো ঠেকছে না। শোনো দ্যাট, আমার মতলব কোনোদিনই ভালো ছিল না। বাংলাদেশের মানুষের মধ্যে একটা ধারণা প্রখর, উন্নত দেশগুলোতে ইলেকট্রিসিটি যায় না। ধারণা অনেকটা সত্য হলেও ইলেকট্রিসিটি কি আর দেশ চেনে? সংযোগে একটু ব্যাঘাত ঘটলেই ঠাস করে উধাও হয়ে যায়। এখনকার পরিস্থিতিটাও ঠিক তেমনি। মিয়ামি বিচের পাশে অবস্থিত হওয়া এখানে গরমও যেমন, তীব্র বৃষ্টির জোরও বেশি।
বাংলাদেশের আবহাওয়ার সাথে অনেকটা মিল আছে এখানে। এই তো সকালে ঝলমলে রোদ ছিল, দুপুর গড়াতেই বৃষ্টির রেশ। যেন তেন বৃষ্টি নয়, ভারী বর্ষণ। বারবার বিদ্যুৎ চমকাচ্ছে, পুরো আকাশ কালো মেঘে ঢাকা। দুপুর গড়িয়ে বিকেল, বিকেল গড়িয়ে রাত, এই বর্ষণ থামার নাম নেই। ইন্টারনেটে দেখলো অনেক রাস্তায় পানি উঠে গেছে, গাড়ি আটকে পড়েছে। এখানে মেট্রো নেই, তাই অনেক পাবলিক যানবাহন। বেশিরভাগ মানুষ গাড়িতে চলাফেরা করে, পানিতে গাড়িও আটকে। চিন্তা হলো আতিয়া বেগমের। মেয়ের কাছে এসে বলল, আকাশের অবস্থা ভালো ঠেকছে না, আয়াজকে কল করো, সাথে বাকিদের একটু খবর নাও। বাকিদের খবর কি করে নিব? নিলে বড়জোর আসিফ আর শিহাবেরটা নিতে পারি। হ্যাঁ, তাদেরটাই নাও। তাদের বলে দিও আদনান আনন্দের খবরটাও নিতে। এরই মধ্যে জোরে হর্ন বাজিয়ে দুটো গাড়ি ঢুকেছে সদর দরজা দিয়ে। সাদা গাড়ি, দেখেই বুঝে গেল আয়াজ আর আসিফ শিহাব এসেছে। গাড়ি থেকে নেমে দ্রুত বেগে 4 জন উঠল, সাথে আনন্দ আছে। ঘরে ঢুকে সবাইকে তাওয়াল এগিয়ে দিলেন। আনন্দ আর আসিফ রীতিমতন হাসি দিচ্ছে। দ্রুত রংচে বসান আতিয়া বেগম, সবাইকে দিয়ে প্রশ্ন করল, আদনান কোথায়? আনন্দ, তোমরা না একই সাথে গেলে? আনন্দ নাক টেনে বলল, ভাইয়ের সাথেই ছিলাম আন্টি, নতুন মাল এসেছে, সেগুলো গোছগাছ করতে আয়াজের কাছে গিয়েছিলাম। ফোন করে জেনে নাও কোথায় আছে, বাহিরের অবস্থা তো ভালো না। দিচ্ছি আন্টি। মুঠোফোন হাতে নিয়ে কয়েকবার কল করলো আদনানের ফোনে। বারবার ইংলিশ ভদ্র মহিলা বলছেন ফোন বন্ধ। অষ্টম বারে থামে আনন্দ। চিন্তার রেখা কপালে দিয়ে আতিয়া বেগমের উদ্দেশ্যে বলল, ফোন তো বন্ধ আন্টি। আয়াজ বলল, হয়তো চার্জ নেই। ভাইয়ের ফোন অফ থাকে না কখনো, পাওয়ার ব্যাংক সাথে নিয়ে ঘরে। আসিফ তার স্বভাবের বিপরীতে আনন্দের পিঠে হাত বুলিয়ে বলল, আরে দেখিস না বাইরে বৃষ্টি, নেটওয়ার্ক নেই হয়তো, প্যারা নিস না। রাতে প্রহর দীর্ঘ হচ্ছে, ঘড়ির কাঁটা ঠিক রাত 12টায়। আনন্দ ঘরে থাকলেও পা টেকাতে পারছে না। এখনো বাড়ি ফেরেনি আদনান, না তাকে ফোনে পাওয়া যাচ্ছে। আকাশের গর্জন জানান দিচ্ছে আবহাওয়া ঝড়ে পরিণত হবে। সই সই বাতাস। একবার ভেবেই নিয়েছিল আয়াজ আর আনন্দ গিয়ে দেখে আসবে। বাতাসের কারণে বাহিরে টেকা মুশকিল। আদনানের শপের পাশে বার্গার শপ। সৌভাগ্যবশত তারা পরিচিত। আনন্দ তাকে কল করে। সে জানায় ঘন্টাখানেক আগে বাড়ি ফেরার পথে আনন্দকে শপেই দেখেছিল। সেখানে ইলেকট্রিক কিছু প্রবলেম দেখা দিয়েছে। একটু স্বস্তি পেলেও পুরোপুরি শান্ত থাকতে পারছে না আনন্দ। এই ঝড়ো হাওয়াতে বাহিরে গিয়ে দাঁড়িয়েছে আয়েশা। ঘরের পরিস্থিতি চিন্তিত। তার মনেও একটু টেনশন উকিঝুঁকি দিচ্ছে। যতই বিরক্ত করুক, এই আবহাওয়ায় বাড়ি ফিরছে না, এটা ভাবনার বিষয়। এক একটা বাতাসের ঝাপটা গায়ে এসে পড়ছে। তাকানো যাচ্ছে না চোখ তুলে। তারপরও দাঁড়িয়ে। একটু কষ্ট হলেও কেমন যেন এক প্রশান্তি আছে এখানে। সবুজে ঘেরা ইয়ারটা পুরো পানিতে ডুবে। ঘরের আলোয় সেটা দৃশ্যমান। ভেতর থেকে আর কারো সারা শব্দ পাওয়া গেল না। আদনান যে জানিয়ে দিয়েছে সে বৃষ্টিতে আটকে, সেই সম্পর্কে আয়েশা অজ্ঞ। নেটোজগল ভার হয়ে আছে। এই বিরক্তিকর লোকটা কি আসবে না? বৃষ্টি তো কমেছে, কেউ তো কিছু জানালোও না। ঠোঁট কামড়ে যায় দাঁড়িয়ে। আচমকা মস্তিষ্ক জুড়ে প্রশ্ন এসে জড়ো হয়। সে কি আদনানের জন্য অপেক্ষা করছে? কাল রাতের পর আদনান সম্পর্কে ধারণা পাল্টেছে বোধহয় তাই। রাতের মধ্যপ্রহরে চেয়ারে বসেই মাথা এলিয়ে দেয় পেছনের দেয়ালে। সময় নিয়ে ঘুমের রাজ্যে পাড়ি জমিয়েছে আয়েশা। ভোরের আলো ফুটতে আরো ঘন্টাখানেক বাকি। আকাশটা আলো আর আধারের মাঝামাঝি। বৃষ্টির জোর কমেছে। ঝিরিঝিরি বৃষ্টি এখনো হচ্ছে, তবে ঝড় নয়। গত রাতেই এই ঝড়ের মধ্যে কর্মীরা রাস্তার পানি নিষ্কাশন করেছে। না হয় মানুষের যাতায়াত থেমে যেত। এখন পানি কম, গাড়ি চলাচল করতে পারবে। সারা রাত শপে বসে পার করে দেওয়া আদনান বের হলো। দম বন্ধ একটা রাত কেটেছে। যত দ্রুত সম্ভব বাড়ি ফিরেছে। গাড়ি পার করে এই অল্প স্বল্প বৃষ্টির মধ্যে চেক করে নিল কোনো লিকেজ হচ্ছে কিনা। সারা রাত পানিতে দাঁড়িয়েছিল গাড়িটা, অনেকটা ভিজেও গেল। ফোঁসফোঁস করতে করতে উপরে উঠল। আজ আয়েশা নয়, আদনান রেগে। একটা মানুষ সারা রাত কলা আর পাউরুটি খেয়ে কিভাবে পার করতে পারে? তার মধ্যে 2টো রাত প্রায় জেগে পার করতে হলো। ইচ্ছে হচ্ছে নিজের চুল টেনে ছিঁড়ে ফেলুক। বৃষ্টি আসার সময় পেল না আর। চাবি দিয়ে দরজা খুলে ভেতরে প্রবেশ করার আগে পা থেমে গেল। কোনায় পা গুটিয়ে চেয়ারে বসে আছে একজন। ঘরে ঢুকের প্ল্যান আপাতত বাদ রেখে এগিয়ে গেল। কাছে এসেই দেখলো আয়েশা ঘুমিয়ে এখানে বসে ঘুমিয়েছে এই বৃষ্টিতে। মুখে বিন্দু বিন্দু জল, বৃষ্টির ছিটে পড়ে আছে। বিনা ভেবে চিনতে হাঁটু গেড়ে বসে পড়ল আদনান। এক দারুণ নিষিদ্ধ ইচ্ছে জেগেছে হৃদয়। নিজ হাতে মুখে জমে থাকা জলগুলো মুছে দিতে। হাত বাড়ায় আদনান, পুনরায় ফিরে আনে। খারাপ দেখায় বিষয়টা, তবে যতক্ষণ ঘুমিয়ে আছে ততক্ষণ বসে তাকে দেখাই যায়, তাই না? পা ভাঁজ করে বসে পড়ে আদনান। ক্লান্ত ছিল, সেটা ভুলে গেছে। বিচিত্রভাবে আকর্ষণ করে রেখেছে মায়াবী মুখমণ্ডল আদনানের দর্শন শক্তিকে।
আয়েশার ঘুম ভেঙেছে, ঘাড়টায় চিনচিন ব্যথা অনুভব করছে। বসে ঘুমানো যায় নাকি? ধীরে সুস্থে চোখ খুলল, ভূত দেখার মতন চমকে উঠে সাথে সাথে তৎক্ষণাৎ উঠতে গিয়ে আদনানের পায়ে পাড়া পড়েছে। অতটা ব্যথা না পেলেও ব্যথার অভিনয় করে বলল, আপনি মারধর ছাড়া আর কিছু পারেন না? আপনি এখানে বসে কি করছেন? কি উত্তর দিবে সে? বলবে বসে বসে তাকে দেখছিল? সেটা বললে শুধু পায়ে পাড়া না, কাচ্চা চিবিয়ে খেয়ে ফেলবে বলল। আপনাকে এখানে ঘুমিয়ে থাকতে দেখে অবাক হলাম, ঘুম ভাঙানোর চেষ্টা করছিলাম। ও, আপনি এখানে ঘুমাচ্ছেন কেন? আয়েশা হকচকিয়ে উত্তর দিল, এমনি। আদনান আর কিছু বলল না, ঘরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। পেছন ডেকে নেয়, দ্বিধাদ্বন্দ্ব জড়িত কণ্ঠে বললে, আপনি সারা রাত কোথায় ছিলেন? বিস্ময় নিয়ে ফিরে তাকালো পকেটে, হাত গুজে বলল, পানিতে ডুবে চিল করছিলাম, সেই রকম চিল। সবাই কত চিন্তা করছিল জানেন? আপনি ফোনটাও অফ করে রেখেছিলেন। চোখ জোড়া ছোট ছোট করে আদনান প্রশ্ন করে। সবার মধ্যে আপনিও পড়েন? হঠাৎই সুর বদলায় আয়েশায়। নত হওয়া যাবে না, বলা যাবে না একটাবারের জন্য হলেও তার চিন্তা হয়েছে। স্পষ্ট ভাষায় বলল, আমার চিন্তা হবে কেন? কোনো চিন্তা হয়নি। মিথ্যুক? আমি মিথ্যুক না। তাহলে সারা রাত এখানে বসে কি করেছেন? এলোমেলো দৃষ্টি ফেলে আয়েশা। মিথ্যে কথা বলতে গেলেই ধরা পড়ে। এবারও ঠিক তাই হবে মনে হচ্ছে, দ্রুত বলল, বৃষ্টি দেখছিলাম। আচ্ছা, দেখেন ভালোভাবে কথা বলছি বলে মাথায় চড়বেন না, ঘরে যান। আদনানের মাথায় দুষ্টু বুদ্ধি খেলে গেল। এতদিন শুধু বিরক্ত করেছে, এখন সেটার পদোন্নতি হলে কেমন হয়? বিরক্তটা লজ্জায় রূপান্তরিত করা যাক। আয়েশার বরাবর গিয়ে দাঁড়িয়েছে। সুঠাম স্বাস্থ্যের সামনে শুকনা পাতলা আয়েশা আড়াল হয়ে গেলে এবার কি প্রতিক্রিয়া দেয় সেটা দেখার জন্য আদনান বলেই ফেলল, এই যে আপনি মাঝে মধ্যে না সবসময় প্রেমিকার মতন ঝাড়ি দিয়ে কথা বলেন, এমন চলতে থাকলে ব্যাপারটা অন্যদিকে চলে যাবে। বুকটা জ্বলে পুড়ে যাচ্ছে, কান দিয়ে ধরা বের হওয়ার উপক্রম। এড়িয়ে চলে যেতে চাইলে আদনান দিল না। উভয় পাশে বাধা হয়ে দাঁড়াচ্ছে বারবার। মাথা গরম হলে কি থেকে কি করে ফেলে আয়েশা নিজেও জানে না। পরবর্তীতে এসব ভেবে অনুশোচনায় মরে। ধৈর্যের সীমা অতিক্রম করে গেলে সজোরে আদনানের বুকে ধাক্কা দিয়ে চলে গেল। জেদের জোরে শক্তপোক্ত দেহকে নাড়িয়ে দিয়েছে। আদনান নিয়ে হতভম্ব। মোটেও আশা করেনি লজ্জা দিতে গিয়ে আক্রমণের শিকার হবে। এই চিকন হাতে এত শক্তি এলো কি করে? বুকে হাত রেখে ধেই ধেই করে হেঁটে চলে যাওয়া আয়েশার পানে চেয়ে আছে। তোদের বোন আমাকে মেরেছে, দেখ ঠিক এই জায়গাটায়। এদিকে না হার্ট থাকে। আমি যদি হার্ট অ্যাটাক করতাম, আমার হার্ট ব্লাস্ট হয়ে গেলে কি হতো? একবার নাক ফাটিয়েছে, এবার ডিরেক্ট আমার হার্টের উপর অ্যাটাক। অনর্গল বলে গেল আদনান। বুকে হাত দিয়ে দেখাচ্ছে এখানে মেরেছে। সামনেই আসিফ, আয়াজ আর শিহাব বসে। তার একটু দূরে আয়েশা। আদনানের কথায় রীতিমতো কপালে হাত ঘষছে। বাকি তিনজনের কাছে এটা কোনো ব্যাপার মনে হলো না। উল্টো আদনানের এমন অহেতুক কথায় মুখ বেঁকায়। কোথা থেকে যেন আনন্দ এলো, এসেই বলল, এটা কেমন ধরনের হার্টের অ্যাটাক ভাইয়া? একটু বিস্তারিত বিশ্লেষণ করলে ভালো হতো। তুই বাচ্চা মানুষ, এত বেশি বুঝিস কেন? আনন্দ কিছু বলতে যাবে তার আগে আয়েশা বলল, তোমার ভাইয়ের মাথায় ছিট আছে, চিকিৎসা করাও। আমেরিকাতে তো ডাক্তারের অভাব নেই, তাই না? আসিফও সুযোগ পেয়ে বসে আয়েশার সাথে তাল মিলিয়ে বলে উঠল, একদম হক কথা। এই থাম তোরা, প্লিজ থাম, আমার বড্ড ক্ষুধা পেয়েছে। এই আয়শা, কিছু বানিয়ে দিবি? আয়েশা হ্যাঁ না কোনো উত্তর না দিয়ে উঠে গেল কিচেনের দিকে। ওপেন কিচেন, আড্ডা দিচ্ছে বাকিরা। আয়েশা তাদের জন্য সন্ধ্যার নাস্তা তৈরি করছে। এতই বৃষ্টি হয়েছে কাল, আজ মিয়ামিতে সব বন্ধ ঘোষণা করা হয়েছে। সেই সুবাদে বাসায় রেস্ট নেওয়ার সুযোগ পায় তারা। আনন্দ আর আসিফ টিভিতে ফিফা খেলতে শুরু করে দেয়। আয়াজ আর শিহাবও তাদের ফোনে গেম খেলতে ব্যস্ত। এখানে ফ্রি শুধু আদনান। ফ্রি সময়টা কাজে লাগাতে হবে। ছোট পদচারণে কিচেনের দিকে এগিয়ে গেছে। ক্যাবিনেটের উপর উঠে বসে গরম গরম ভাজা কাটলেট হাতে তুলে খাওয়া শুরু করে দিল। এখনো ভাজা শেষ হয়নি। এর মধ্যে আদনানকে খেতে দেখে চোখ বড় বড় করে চেয়ে আছে তার দিকে। চোখ দিয়ে বোঝাতে চাইল তার কাজে মোটেও সন্তুষ্ট নয় আয়েশা। আপনারা আমাকে বিরক্ত না করলে হয় না? না। কেন করেন এমন? আপনার সাথে আমার কোনো শত্রুতা আছে? না, তা নেই, কিন্তু চাইলে বানিয়ে নিতে পারি। বানাবেন? কি শত্রুতা? আপনি একটা বাজে লোক। আই নো। আর সহ্য হয় না। কথা বলে পারাই যায় না। উত্তর যেন সারাক্ষণ নাকের ডগায় থাকে। মাঝে মধ্যে মন সায় দেয় না রাগ করতেও।
কোনো জবাব না দিয়ে নিজের মতন কাজ চালিয়ে যাচ্ছে আয়েশা। আদনান তার মুখ পর্যবেক্ষণ করে নিল, হাত এগিয়ে দিয়ে বলল, আচ্ছা ভুল ত্রুটি মাফ, আমরা বন্ধু হয়ে যাই আসেন। আর চোখে একবার আদনানের দিকে তাকায় আয়েশা। ভদ্রমুখের পেছনে যে একটা আস্ত বদ এটা বোঝা হয়ে গেছে। তার বন্ধু হওয়ার প্রস্তাবে কোনো প্রতিক্রিয়া দিল না। আদনান বৃদ্ধ আঙ্গুল এগিয়ে বলল, মিলনান, পরে যদি আমি আপনাকে জ্বালাই আরই নিয়ে নেবেন। চরম বিরক্তির মাঝেও পুরোনো দিনের কথা শুনে না হেসে পারল না আয়েশা। 90 দশকের সকলের বন্ধুত্বই তো কেটেছে এভাবে। বোঝাপড়া হলে মিল নিত, ঝগড়া হলে আড়ি, এখন তো হয় ব্রেকআপ, প্যাচআপ। কতই না সুন্দর সময় ছিল। আপনার গালের গর্তে মানুষ সাঁতার কাটতে পারবে? আয়েশার চোখ রাঙানির শিকার হলে আমতামতা করে আদনান বলল, আমি তো এমনিই বলেছিলাম। বাঙালি বিয়ের দাওয়াত। হোম এস্টেট থেকে বাহিরে আদনানের এক বন্ধুর বিয়ের নিমন্ত্রণ এসেছে। সব আয়োজনই বাংলাদেশের, তারাও জন্মগত বাঙালি। আদনান আদিল সাহেব আর আতিয়া বেগমের কাছে এসে বলল, আন্টি আঙ্কেল, আপনাদের তো ঘুরতে নিয়ে যেতে পারছি না, বিয়ের দাওয়াত আছে, চলেন আমার সাথে আপনারা। আতিয়া বেগম বললেন, আমাদের তো দাওয়াত করেনি বাবা, এভাবে কি যাওয়া ঠিক হবে? না আন্টি, সমস্যা নেই, আমার কথা হয়েছে, আপনারা আসতে পারেন। এবার আদিল সাহেব বললেন, তোমরা বাচ্চারা যাও, আমরা গিয়ে কি করব? অনেকবার বলার পরও রাজি হলেন না তারা। বাচ্চাদের মাঝে যেতে নারাজ। এত মানুষ যাওয়াও যায় না বিয়েতে, তারাই যাক। সর্বশেষ আদিল সাহেবের কথাই মানতে হলো। রবিবার দুপুরে সবাই রেডি, ফর্মাল লুকে ঘরের ছেলেরা। এতগুলো ছেলের মধ্যে যেতে নারাজ হলেও আয়াস থেকে মানিয়েছে। আয়েশা সুন্দর দেখে লাল টকটকে রঙের একটা শাড়ি পরে নিল। শাড়িতে দুর্বলতা মেয়েদের, ভিন দেশে এসেও দেশের ঐতিহ্য বজায় রাখলে ভালোই হবে। তাছাড়াও বাঙালি বিয়ে, হালকা সাজে কাচুমুচু হয়ে দাঁড়িয়ে আছে আয়েশা। অদ্ভুত লাগছে। শাড়িটা পরে ভুল করে ফেললো না তো? সবাই যাওয়ার জন্য প্রস্তুত। সবার শেষে এসেছে আদনান। সবকিছু তো তার দেরি। চুল ঠিক করতে করতে এগিয়ে আসলো। সবাইকে এক পলক চেয়ে সবার শেষে চোখ যায় কোনায় দাঁড়ানো আয়েশার দিকে। দৃষ্টি ঠিক সেখানেই থামে। অস্বস্তিতে এদিক ওদিক চাইতে থাকে আয়েশা। বক্ষে এক অজানা ঝড় তুলতে 1 সেকেন্ড সময় নেয়নি। ধ্যান জ্ঞান সেখানেই নিবন্ধিত। নিষ্পলক নেত্র, মন, মস্তিষ্ক সবটা আটকে আছে সেখানে। আদনানের থমথমে মুখ আর কারো চোখে না পড়লেও আনন্দের চোখে পড়েছে। মনে মনে বলে নিল, আমার ভাইয়ের সময় শেষ। ভাইয়ের পেট চাপড়ে হুঁশে আনলো তাকে। তাগেদা দিল বেরিয়ে পড়ার জন্য। আদনান চোখ বুজে নেয়, নিজেকে শান্ত করে লম্বা শ্বাস ফেলে। এমন হওয়ার কথা নয়, একদম না। আগে ভাগে অ্যাজের গাড়িতে চড়ে বসেছে আনন্দ, আসিফ, আনাস আর শিহাব। গাদাগাদি হচ্ছে, তারপরও তারা একসাথেই যাবে। বড় ভাই আর বড় বোনকে যে আউট অফ লিস্ট করে দিল সেটা কি মাথায় আছে? এই বিচক্ষণে আইডিয়াটার মালিক আনন্দ। সবাইকে একজোট করে এক গাড়িতে নিয়ে রওনা হয়ে গেল। গাড়ির সামনে হাঁসফাঁস করতে থাকা আদনানের হৃদস্পন্দন বেগ পায়। আয়েশা আসছে। একে তো তার দিকে তাকানোই যাচ্ছে না, তার উপর তাদের ফেলেই যে একদল অসভ্য চলে গেছে সেটা বলবে কি করে? আয়েশা এসে প্রশ্ন করল, ওরা কোথায়? আদনান এদিক ওদিক চেয়ে বলল, চলে গেছে। এখন? অস্বাভাবিক আচরণ করছে আদনান। বারবার প্রতি প্রশ্নের উত্তরে এদিক ওদিক মাথা ঘোরাচ্ছে। সরাসরি চেয়ে কথা বলছে না। এবারও ঠোঁট ভিজিয়ে বলল, আমাদের দুজনের একা যেতে হবে। দুজন আবার একা হয় কি করে? ওই আর কি, একই কথা, আসুন। এই ধরনের ঘোর নীরবতাও মানা যায়, তাও আবার আদনানের মতন মানুষের আশেপাশে। অহেতুক কথা বলা লোককে চুপ দেখে তাজ্জব বনে যাচ্ছে আয়েশা। আজ বোধহয় ব্যাটারি ডাউন। নিজ থেকে আয়েশা বলল, ভালো হওয়ার প্র্যাকটিস করছেন? আকস্মিক কণ্ঠে মাথা দুদিকে নাড়িয়ে অস্ফুট শব্দে বলল, কি বললেন? বললাম ভালো হওয়ার প্র্যাকটিস করছেন। আপনার বাচাল মুখটা আজকে বন্ধ তাই। না, এমনি আজ অনেক বেশি কথা বলার মুড নেই। মিথ্যে হাসি মুখে টেনে বলল আদনান। অথচ আজ আরো বেশি কথা বলার মুড। কাজ ভেদ করে সরু রাস্তা থেকে নয়নজোড়া বারবার ডান পাশে চলে যাচ্ছে। ব্রাভো আর বেলার মতন তার চোখের একটা লাগাম দরকার। কেমন যেন এক অনুভূতি, নাম নেই, শুধু আছে একরাশ অস্বস্তি। ভালোই ভালোই দাওয়াত কেটেছে। গলা দিয়ে পানি পর্যন্ত নামতে চাচ্ছিল না। নিজের উপর যে বড্ড জেদও চেপে বসলো। এমন হওয়ার কোনো কারণই দেখছে না সে। এতটা দিন বিরক্ত করার শাস্তি এভাবেও দেওয়া যায়? বাহু ছাড়িয়ে এক হাত উঁচু করে রেখেছে, মুঠোফোন হাতে। স্ক্রিনে আজকে তোলা ছবি, বেশ সুন্দর হাসি দিয়েই তোলা। আপনা আপনি ছবিটা ক্রপ হয়ে গেল। বাকিদের ছিন্ন করে রয়ে যায় তারা দুজন। মন আর মস্তিষ্ক জুটি পাকিয়ে আদনানকে হুঁশিয়ার করছে, ছবিটা যেন এভাবেই থাকে।
বারবার জুম করে যেন দেখে, না হয় ভালো হবে না। আদনান চোখ বুজে নেয়, নিজেকে নিজের ভাবনায় বলে উঠল, কিছু অনুভূতি উপলব্ধি হওয়ার সাথেই আঁকড়ে ধরে বন্দি করে ফেলা উচিত। সময় শুধু দূরত্ব বাড়ায়। এক বিরাট কাণ্ড ঘটানোর জন্য আদনান প্রস্তুত। বেধড়ক মারও খাওয়ার চান্স আছে এখানে, কিন্তু তার জীবনের রুল একবার মন মস্তিষ্কের ইচ্ছেগুলো মিলে গেলে সে কাজে দেরি করে না। এই তো কয়দিন আগে ইচ্ছে জেগেছে বাঞ্জি জাম্পিংয়ের। মাথায় বুদ্ধি আসার আধ ঘন্টার মধ্যে পূর্ণতা দেয় এই ইচ্ছের। শুধু নিজে না, আনন্দকেও বলির পাঠা বানিয়েছিল। বেচারের অবস্থা দেখার মতন ছিল। হাত কষলে আয়নার সামনে দাঁড়ায়, টি শার্ট বদলে শার্ট গায়ে দেয়, চুল আশ্রে নেয় ঠিকঠাক। ভাগ্যিস আজ দাড়িগুলো ছাঁটাই করেছিল, না হয় বন মানুষের মতন লাগছিল এতদিন। একটা বড় পরিকল্পনাকে রূপ দিতে যাচ্ছে। অসভ্যের মতন যাওয়া যায়, বুদ্ধিমত্তা প্রকাশ করতে এগিয়ে গেল। এখানে কোনো রকম চান্স নেওয়ার সুযোগ নেই, যা হবে ডাইরেক্ট অ্যাকশন। কি করছেন আন্টি? আতিয়া বেগম চোখে চশমা নামিয়ে হেসে উত্তর দিলেন, সেলাই করতে ভালো লাগে আমার, সেটাই করছিলাম। ও, আমি বসি? হ্যাঁ বাবা, বসো, তোমারই বাড়ি, অনুমতি নেওয়ার কি আছে। ভদ্র ছেলের মতন বসেছে বিনয়ের সাথে। বুড়ো উঁচিয়ে একবার শব্দ আর বাক্যগুলো মিলিয়ে নিল। সরাসরি কোনো বিষয় বলা যায় না, একটি ঘুরানো পেঁচানো দরকার। আমার মাও সেলাই করতেন। বাহ, বেশ তো। আপনাদের চরিত্র অনেকটা মিলে। আমি আপনার সাথে সত্যি অনেক রিলেট করতে পারি। সারাক্ষণ অমায়িক হাসি লেগেই থাকে আতিয়া বেগমের মুখে। সহজ সরল মানুষ দেখেই বোঝা যায়। তিনি বললেন, আমি যেমন আয়াজের মা, তোমাদেরও মায়ের মতনই। আমি আমার মায়ের সাথে সবচেয়ে ফ্রি ছিলাম। বাবা শুধু দৌড়ের উপর রাখতো, ভালোবাসতো বটে। আমার সাথেও ফ্রি হতে পারো। আমাদের সাথে দেশে চলো না বাবা, আমাদের বাড়িতে দেখবে, দেশের কথা মনে পড়ে না? সম্মতি জানিয়ে আদনান বলল, যাবো ইনশাল্লাহ। আচ্ছা আন্টি, আপনাকে একটা কথা বলি, রাগটা করবেন না তো? আতিয়া বেগম এবার একটু দুষ্টমির ছলে বললেন, আমার পরিবারে রাগ একজনের অধিকার, আমরা রাগটাগ করি না। আয়েশা না? হ্যাঁ এক্স্যাক্টলি আন্টি, আমিও সেই ব্যাপারে কথা বলতাম। আতিয়া বেগম একটু অবাক হলেন। আয়েশার ব্যাপারে আদনানের কি কথা হতে পারে? জিজ্ঞাসু দৃষ্টিতে বললেন, হ্যাঁ বলো। ঠোঁট কামড়ে নেয় আদনান, চোখের পলক ফেলছে বারবার। একটা লম্বা শ্বাস ছাড়ল আতিয়া বেগমের অগোচরে। সীমিত সময়ের ভাবনা চিন্তার উদ্ভট একটা কথা বলে বসল, আন্টি, আপনার মনে হয় না আপনার মেয়ে একটা তারছিরা? বিস্ফোরিত চোখে চাইলেন আদনানের দিকে। কি নির্ভয়ে মেয়ের ব্যাপারে বলে ফেলছে, এতটা মুখ পাতলা। পরপর সরু ঠোঁট টেনে হাসি চলল। এমন ভঙ্গি আদনানের কথাই ফিক করে হেসেই ফেলেছেন। হাসেন কেন আন্টি? ভুল বলেছি? এই যে অযথা মুখ ফুলিয়ে রাখে, কারোর সাথে মেশে না, কথা বলে না। ও এমন ছিল না। দেখেন, মেয়ে মানুষ এমন হলে বিয়ে শাদী দিবেন কি করে? এতক্ষণে অল্প হলেও আন্দাজ করতে পারছেন আতিয়া বেগম আদনানের কথা কোন দিকে যাচ্ছে। বুঝেও না বোঝার ভান করে বললেন, তুমি দেখো না একটা ভালো ছেলে, বিদেশি হলে ভালো হয়। আমার অনেক শখ, মেয়ে বিদেশ বিয়ে দিব। তাছাড়াও আয়াজও এখানেই সেটেল হওয়ার চিন্তা, ভাই বোন একসাথে থাকবে। কেমন ছেলে চান? অবশ্যই ভালো, আর আমার মেয়ের বদ মেজাজ সহ্য করতে পারে এমন হয়। ও মনের দিক থেকে খারাপ না, ওপরে ওপরে রাগ দেখায়। এমন ছেলে নাই আন্টি। আতিয়া বেগম চোখ নামান, মুখে এসে থাকা হাসিটা আটকে আছেন। যতই হোক মাসে অভিজ্ঞ, এমন দিনকাল পার করেছেন অনেক আগে। কথার ধাঁচে কোনো কিছু আন্দাজ করা কষ্টকর নয়। আদনানের হাঁসফাঁস করা তারই প্রমাণ দিচ্ছে। তোমার মতন ছেলে হলেও সমস্যা নেই। মন বলছে সত্যি বলছেন আন্টি। আপনার মেয়েকে আমি ব্যতীত কেউ সহ্য করতে পারবে না। আই এম দ্য পারফেক্ট ওয়ান। আমারে মারলেও আমি উফটুকু করব না, কিন্তু এটা তো সরাসরি বলাই যাচ্ছে না। মাথা বেঁকিয়ে কান চুলকাচ্ছে আদনান। আতিয়া বেগম উঠে দাঁড়ান, বলেন, আয়েশার বাবার সাথে কথা বলে তোমাকে জানাবো, তুমি শান্ত হও। বলেই চলে গেলেন। দিয়ে গেলেন বিশাল শখ। এ ঝাটকা খেয়ে মূর্তির মতন বসে আছে, চোখ পলক ফেলা ভুলে গেল। কি জানাবেন? বুঝেছেন নাকি বোঝেননি? যদি না বলেই বুঝে যান, তাহলে আগামী এক সপ্তাহ মুখোমুখি হওয়া যাবে না আতিয়া বেগম আর আদিল সাহেবের সাথে। আয়েশা খুন খারাপিও করে ফেলতে পারে, জীবন বাঁচানো মুখ্য বিষয়।
কোথায় পালাবে পথ আজ রাত থেকেই সন্ধান করা উচিত। পরীক্ষার ডেট পড়েছে। দিব্যি আমেরিকা ট্যুর দেওয়া আয়েশার মাথা ভার হতে শুরু করলো। 20 দিন পর পরীক্ষা, গিয়ে অনেক কাগজি ঝামেলা সারতে হবে। একবার বাবা মার দিকেও চাইলো, ছেলেকে পেয়ে তো তারা খুশিতে আত্মহারা। আরও 1 মাস এখানে থেকে যাওয়ার প্ল্যান করেছেন, কিন্তু সেটা যদি আয়েশার কারণে সম্ভব না হয়। মনের মধ্যে অগাধ ভালোবাসা, অথচ মুখে রুক্ষতা, এমন চরিত্র আয়েশার। পরীক্ষাটাও জরুরি, কিভাবে জানাবে? খুশির মধ্যে বাধা হয়ে দাঁড়াবে। বারবার তার কারণেই তো যত ঝামেলা হয়। না চাইতেও সমস্যার মুখ্য চরিত্র হয়ে ওঠে। এক্সামের ডেট দিয়েছে। আতিয়া বেগম প্রশ্ন করলেন, কবে? 20 দিন পর। এখন? যেতে হবে, দেশে কিছু করার নেই। তোমরা বরং থাকো এখানে, আমি চলে যাই। কথাটি শুনে আদনানের বুকটা কেঁপে উঠল। সবেমাত্র খাবার মুখে তুলেছিল, খাবার নাকে মুখে উঠে গেছে। কাশা শুরু করে দেয় মুহূর্তেই। এভাবে চলে যাবে? এটা মেনে নেওয়া যায়? সে তো মাত্র প্রথম পদক্ষেপ ছিল। আসিফ পানি এগিয়ে দিয়েছে। বেডের টুকরো প্লেটে রেখে থম মেরে বসে রইল। খাওয়ার ইচ্ছে উড়ে গেছে। এখানে বসে আলোচনা হলো শুধু আয়েশা দেশে ফিরে যাবে। আয়েশার জোর করার কারণেই তার বাবা মা রাজি হলেন, না হয় মেয়েকে একা ছাড়তে রাজি নন। রাজি হয়ে গেলেও মনে আশঙ্কা রয়েই যায়। আদিল সাহেব ভাবলেন আরও একবার এ বিষয়ে কথা বলবেন আয়েশার সাথে, তবে এখন না, যদি সে পরবর্তীতে তার সিদ্ধান্ত বদলায়। একে একে উঠে চলে গেল সবাই যার যার কাজে। আদনান বসে। আয়েশার আশপাশ থেকে সবাই সরে গেলে সামনে এসে দাঁড়ায়, বলে, আমার সাথে চলেন, একটু কথা আছে। অর্ডার করছেন? আদনান ফোঁস করে নিঃশ্বাস ফেলে। মুখমণ্ডলে গম্ভীরতা টেনে বলে, আমি সিরিয়াস। আয়েশা সোফায় গা এলিয়ে দেয়। তোয়াক্কা না করার ভঙ্গিতে বলে ওঠে, যাব না। আপনি অবশ্যই চাইবেন না আমি আপনাকে স্পর্শ করি, হাত ধরে টেনে নিয়ে যাই? গাড়ি চড়ে সে পিঙ্ক ট্রাম্পেট গাছের সামনে এনে দাঁড় করিয়েছে। সারা রাস্তায় কোনো শব্দ উচ্চারণ করেনি আদনান। এক দৃষ্টিতে ড্রাইভ করে এসে পড়ল। অনেক ভাবাই তার আচরণ। এই ঠান্ডা, এই গরম, ভিন্ন ভিন্ন চরিত্র দৃশ্যমান। সেদিনের দৃশ্য আর আদনানের কথাই গাছের নিচে গেল না, পাশেই দাঁড়িয়ে আছে। প্রশ্ন ছুড়ে দিল আদনানের পানে, কি বলবেন? আপনার মনে হয় না আপনি অস্বাভাবিক? না। হতে পারে আপনার জীবনের অনেক সমস্যা। কখনো নতুন করে সব শুরু করার চেষ্টা করেছেন? কি শুরু করব নতুন করে? জীবনটা গোছানোর চেষ্টা করেছেন? আমার জীবন এলোমেলো না, থেমে। সামনে আগানোর পথ নেই, পেছনে ফেরার সাহস নেই। আদনান আয়েশাকে ডাকলো। গাছের নিচটায় বসতে বলল। একটা জিনিস বেশ লক্ষণীয়, আয়েশার সাথে ঠিকঠাক আচরণ করলে সেও চুপ থাকে, রাগ দেখায় না, কথাও শোনে। আদনানের থেকে দূরত্ব নিয়ে বসলো, তবে মুখোমুখি। ঝড়ে ছিটিয়ে থাকা ফুলগুলো এক এক করে হাতে তুলে নিচ্ছে। আদনান একবার ভাবলো, বেশি দ্রুত নিজের সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে না তো? যদি হিতে বিপরীত হয়? পরক্ষণেই মন জানান দিল, যা হওয়ার হবে। চেষ্টা করে খালি হাতে ফিরলে গ্লানি নেই। একটা নতুন শুরু করুন, মিশুন সবার সাথে। আপনার চোখ দেখলে মনে হয় আপনার রিফ্রেশমেন্টের দরকার আছে। হোয়াটস ইউর নেক্সট প্ল্যান? কোনো প্ল্যান নেই আমার। প্ল্যান করলেই সব ভেস্তে যায়। আমার কাছে একটা প্ল্যান আছে, একটা চান্স নিতে পারেন। আমি হেল্প করবো আপনাকে। কি বলছেন আপনি? আমি কিছুই বুঝতে পারছি না। অ্যাডভেঞ্চার পছন্দ করেন? অতিরিক্ত টেনশনে কি বকছে নিজেও জানে না। এভাবেই গুরুত্বপূর্ণ মুহূর্তে তোতলায়। অগোছলা বাক্য বলে, নিজেকে সময় দিয়ে বলল, বিয়ে করে ফেলেন। কাকে? এই যে আপনার সামনে একটা জলজান্ত মানুষ বসা, একে। বিশ্বাস করেন, আপনার টর্চার এই বাড়িতে এই মানুষ ছাড়া অন্য কেউ সহ্য করতে পারবে না। এই মানুষটা এতটা নির্দয় না, অন্য কোনো পুরুষকে আপনার পাল্লায় পড়তে দিয়ে জীবন নিঃশেষ করতে দিবে। আমি মোটেও ওই আদনানকে বিয়ে করব না। ফালতু একটা লোক আমার সাথে শুধু তর্কে জড়ায়। আতিয়া বেগম একটি রূঢ় কণ্ঠে বললেন, কি খারাপ ওর মধ্যে? সবই খারাপ মা। মাথার তার একটাও ঠিক জায়গায় নেই। আয়েশা মা এসেছেন। মেয়েকে জিজ্ঞেস করলেন আদনানের ব্যাপারে। সরাসরি চেঁচিয়ে না করে দিল। সকালে যখন আদনান বলল আয়েশা আকাশ থেকে পড়ে, কি বলছে সে? আকার ইঙ্গিতে বিয়ের প্রস্তাব দিল কেন? তার সাথে বিয়ে হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আয়াজ উপস্থিত হয় সেখানে, সেও জানে সবটা। এসে বলল, আদনান ভাই ভালো একটা মানুষ রে। তুই যেমনটা চাইতি উনি ঠিক তেমনই, কিন্তু বয়সও বেশি না। আর সবচেয়ে বড় কথা আবারও বলছি, আদনান ভাই কিন্তু সত্যিই ভালো মনের মানুষ।
মাঝে মধ্যে ইরিটেটিং বিহেভিয়ার করে ঠিকই, কিন্তু এসব কোনো ব্যাপারই না। অবশ্যই ব্যাপার আয়াজ। একদিন ভালো লাগবে ফাজলাম, 2 দিন ভালো লাগবে, ধীরে ধীরে তিক্ততা চলে আসবে। আমি 2.5 বছর যাবৎ আছি ভাইয়ের সাথে। যখন পড়ালেখার খরচ চালাতে আমি, আসিফ, শিহাব হিমশিম খাই, ভাই আমাদের কতটা সাহায্য করেছে জানিস? আমাদের পার্ট টাইম চাকরির ব্যবস্থা থেকে শুরু করে 8 মাস আমাদের বিনা টাকায় এখানে থাকতে দিয়েছে। টাকার বিষয় না হয় বাদ দিলাম, সবচেয়ে বড় বিষয় হলো বিদেশ তো আর এতটা সহজ না, তাই না? বিদেশে যারা কষ্ট করে একটা পজিশনে আসে তারা জেনুইন মানুষ, কর্মঠ, কষ্ট কি জিনিস বুঝে। আমরা আজ গাড়ি কিনেছি, নিজেকে এই দেশে সেটেল করেছি। এই সমস্ত কিছুর পেছনে আদনান ভাইয়ের অনেক অনেক বড় অবদান। না, মজা করে ঠিক আছে, কিন্তু কোনোদিন বিরক্তিতে উফটুকু করেনি আমাদের সাথে, বিশ্বাস কর। তোর মতো প্রাণহীন মানুষের মধ্যে প্রাণ দিতে পারবে একমাত্র আদনান ভাই। আদনান ভাই এই সমস্ত কাজের জন্য পারফেক্ট। অন্তত জীবনটা এনজয় করতে পারবি। আয়শা চুপ করে রইল, কপালটা মাত্রাতিরিক্ত কুঁচকে। আয়াজ আবার বলল, আমিও যে সবার সাথে মিশি এমন না, তোর বয়সে ছোট হয়েও আমি মানুষ চিনি, তোর ওই জ্ঞানটাও এখনো হয়নি। কৃতজ্ঞতা প্রকাশের জন্য তোকে কোনোদিন বলবো না আদনান ভাইকে বিয়ে করে নে। জানি আমার মুখে এই কথাটা সাজে না, অবশ্য আমার যোগ্য পাত্র চাই তোর জন্য, আর সেই যোগ্য পাত্রটা আদনান ভাই ছাড়া আর কেউ না। আর তাছাড়াও আপু, আমার ভাইয়ের জীবনে একজন সঙ্গীর অনেক দরকার। অনেক খেটেছে আমার ভাই, কতটা কষ্ট হয় জানেন ভিসাতে পাওয়ার সাথে সাথে বাবা মাকে হারানো। একা আমাদের মাঝে নিজেকে হাসিতে মত্ত রেখে এটা প্রকাশ করতে চাইছে খুশি, নিজের মনের ভেতরে কষ্টগুলোকে লুকিয়ে বেড়াতে চায়। হুট করেই আনন্দের আওয়াজ পেয়ে চমকে ওঠে সবাই, পেছনে ফিরে দরজা দিকে চাইল। এতক্ষণ সবটাই শুনেছে সে, সেসব দিন নিজের উপস্থিতি জানান না দিয়ে পারল না। আনন্দ আবার বলল, আমাদের মাথার ছায়া হিসেবে ভাইয়া আছে, কিন্তু সে যখন এখানে আসে শূন্য হাতে আসে। আপনাকে ইমোশনালি ডাইভার্ট করার চেষ্টা মোটেও করছি না। আপনি আমার বোনের মতন, আমি আমার ভাইয়ের যতটা ভালো চাইবো আপনারও তো খারাপ চাইবো না। বাকিটা আপনি ডিসাইড করেন, আপনার জীবন। দুর্বল হৃদয় হুঠাৎ আবেগপ্রবণ হয়ে পড়েন আয়েশা মা আতিয়ার বেগম। বাচ্চারা কখন এত বড় হয়ে যায়, বুঝদার হয়ে যায়, বোঝাই যায় না। তাছাড়াও আদনানের কথা শুনে মন গলে গেল, চোখের কোণে পানি জমেছে। হাস্যোজ্জ্বল মুখের পেছনে নরম সুষ্ঠু একটা মানুষ। আয়েশা নির্বিকার, সবটা শ্রবণ ইন্দ্রিয় ভেদ করে মস্তিষ্কে। বারবার একই কথা ভাবছে, এভাবে হুট করে জীবনের এত বড় সিদ্ধান্ত নেওয়া যায় না। সময়ের প্রয়োজন, বোঝার প্রয়োজন। প্যাকিংয়ে ব্যস্ত আয়েশা। আয়াজের মাথায় ঠেকছে না এখনো 1 সপ্তাহ বাকি তার যাওয়ার। এত আগে থেকে কেন প্যাকিং করতে হবে? প্রশ্ন করলে উত্তর দিচ্ছে না। মুখ ফুলিয়ে কাপড় লাগেজে ভরছে, আবার বের করছে। পাগলের কারবার। কোমর বেঁকিয়ে বড় বোনের কাণ্ড দেখছে ভাইদয়। মাথার তার যে ঠিক জায়গায় নেই। আদনানের সাথে বিয়ের ব্যাপারে আলোচনার পর থেকে সেটা ভালো মতন বুঝছে সবাই। অন্যদিকে আদনান 2 দিনের জন্য উধাও, আগুন লাগিয়ে পালিয়েছে। অজুহাতে পেনসিলভেনিয়াতে গিয়ে পড়ে আছে। শপের কাজ সমস্তটা আনন্দের ঘাড়ে চাপিয়ে। আপু চলে যাচ্ছে। কি কবে? আগামীকাল। তুই আমাকে এখন জানাস আনন্দ? ফোনের অপর প্রান্তে পায়ের উপর পা তুলে আশ করে মিথ্যে বলছে আনন্দ। আদনান সেটা বিশ্বাস করে নিয়েছে, সেটা দেখে আরো মজা পাচ্ছে যেন। আগুনে ঘি ঢেলে বলল, বিয়ের কথা শুনে আপু বলেছে 1 মুহূর্তও থাকবে না, তোমাকে বিয়েও করবে না। ভাই ওকে বল বিয়ে করা লাগবে না, থাকুক আর কটা দিন। কি যে একটা ঝামেলা করলাম, ধ্যাত। আপু শুনবে না, অনেক রেগে আছে। কিছুক্ষণের জন্য চুপ হয়ে রইল আদনান। তার কারণেই চলে যাচ্ছে আয়েশা। নিজের উপর কতটা রাগ হলে শান্তি পাওয়া যাবে? গুরুগম্ভীর কণ্ঠে বলে উঠল, আমি আসছি। কি সমস্যা আপনার? বরাবরের মতোই আদনানের কথায় তীর্যক দৃষ্টি ছুড়ে আয়েশা। কথা নেই বার্তা নেই, এসেছে সমস্যা জানতে। গুরুত্ব দিল না, চা বানাচ্ছে আপন মনে। কি হলো? কি? আপনার বিয়ের সাথে করা লাগবে না, আপনি থাকেন। থাকবো না। আপনার এক্সাম তো দেরি আছে, কালই যাওয়ার কি দরকার? আয়েশা অবাক হয়ে প্রশ্ন করল, কালকে যাচ্ছে। কেন? আপনি? মাথার সাথে কানেও সমস্যা আছে, আমি নেক্সট উইক যাচ্ছি। আনন্দ বলেছিল কালে চলে যাচ্ছে আয়েশা, এর মানে মিথ্যে বলেছে।
কিচেন থেকে বেরিয়ে আনন্দের রুমে গিয়ে কম্বল টেনে তুলে ফেলে। আনন্দকে টেনে তুলে নাক ফুলিয়ে বলল, আমার সাথে মিথ্যা বলার কারণ কি? হাই তুলতে তুলতে আনন্দ বলল, দুটো কারণ। এক, আপু যাওয়ার কথা শুনে তোমার রিয়াকশন কি হবে সেটা দেখতে চেয়েছি। দুই, আমার উপর সব দায়িত্ব দিয়ে চোরের মতন পালিয়ে বেড়াচ্ছ, সেটা বন্ধ করলাম। ইউ আর জাস্ট ইম্পসিবল। জানো তুমি ধীরে ধীরে আপুর দিকে ঝুঁকছো। চুপ থাক। অম্বর নীলাভ বর্ণধারিত, একাংশে কালো মেঘের আনাগোনার দেখা মিলে যাচ্ছে। আবারও ঝোড়ো হাওয়া বইছে। সকালের প্রথম প্রহরে রিমঝিম বৃষ্টিতে মাতোয়ারা প্রকৃতি। ধূসর রঙের পর্দাগুলো স্থির। স্বচ্ছ গ্লাস বেয়ে পানি গড়িয়ে পড়ছে। এয়ার কন্ডিশনারের হিম হাওয়ায় গুমট পরিবেশ ঘর জুড়ে। আবছা হলদে আলোয় উপর হয়ে ঘুমিয়ে আচ্ছন্ন আদনান। উজ্জ্বল বর্ণের বাহু ফুলে ফেঁপে আছে। ঘর সমস্তটাই এলোমেলো, সাদা কম্বলটাও কুঁচকে। দুটো দিন অনেক ভাবনার তাড়না দিচ্ছিল মাথায়। ঘুম থেকে চোখের দিকে আসতে বাধা প্রদান করেছে। কি ভেবে বিয়ের কথা চিন্তা করে বসলো। এবার ভেবে নিয়েছে সব বাদ, এত চাপ নিতে পারবে না। আয়েশার সামনেও যাবে না, বিরক্ত করবে না। এত বড় একটা মানুষের এমন ইম্যাচিওর ভাবসাব ভালো দেখায় না। আজ নাস্তাটা তুই বানা, আম্মু শরীর ভালো না। আয়াজের কথায় কোনো মতামত প্রকাশ না করে কিচেনে যায় নাস্তা তৈরি করতে। চা বসিয়েছে আপাতত। এরই মধ্যে এক এক করে সবাই হাজির, আদনান ব্যতীত। আয়াজ আবদার করলো ঘিয়ে ভাজা পরোটা আর ভাজি খাবে। তার দেখা দেখি আসিফ আবদার করলো, আপু আমার পোস্ট এগ আর টোস্ট খেতে ইচ্ছে হচ্ছে। আদনান বেরিয়েছে, কাঁধে তাওয়াল ঝুলিয়ে। এসে চুপচাপ ডাইনিংয়ে বসে। গ্লাসে জুস ঢেলে খেতে শুরু করলো, অথচ চুপ। আসিফ চোখ ছোট ছোট করে তাকে পর্যবেক্ষণ করতে লাগলো। মুখ দেখে মনে হচ্ছে কেউ তার ভাতে ছাই দিয়েছে। এবার এলো আনন্দ আর শিহাবের আবদার। দুজনেই অল্প সময়ে স্যান্ডউইচের আবদার করেছে। আয়েশা তেড়ে এলো, চোখ দিয়ে আগুন বর্ষাচ্ছে। গরম খুনতেই হাতে চেঁচিয়ে বলল, যা বানাচ্ছি তাই খাবি, একটা এক্সট্রা কিছু হবে না বলে দিলাম। আয়াস নিচু স্বরে বলল, পাগল চটেছে। আসিফ দুষ্টমির ভঙ্গিতে আদনানকে প্রশ্ন করলো, আদনান ভাই আপনি কিছু অর্ডার করবেন নাকি? আমাকে যা দিবে তাই খাবো। কথাটি ধীরে বললেও আয়েশার কর্ণকুহারে পৌঁছেছে। হাত চালাতে চালাতে এক পলক পেছনে চেয়েছে। আদনানের গম্ভীর হয়ে থাকা মুখপানে একদম মানায় না তাকে। এই পেঁচার মতন মুখ বিশ্রী দেখাচ্ছে। পলক ঝাপড়াতেই 5 দিন কেটে গেছে। পরশু রাতে ফ্লাইট আসার। বুক ভরা সাহস নিয়ে একাই পাড়ি দিবে নিজ দেশের উদ্দেশ্যে। অনেক বোঝানোর চেষ্টা করেও মানানো যায়নি। এমনিতেও তার বাবা মা 1 মাস পর ফিরেই আসবে। গোছগাছ 1 সপ্তাহ আগ থেকে করলেই এখনও অনেক কিছু এলোমেলো। শেষ মুহূর্তে প্যাকিং। কাল কোনো প্রেশার নিতে চাচ্ছে না আয়েশা। লাগেজ লক করতেই ডাক পড়ল খেতে আসার জন্য। সবার সাথে আয়েশাও বসে পড়ে। আদনান আগেই খেয়ে দিয়ে রুমে চলে গেছে। খাওয়ার মাঝে আদিল সাহেব বলে উঠলেন, তুমি আবার ভেবো মা, অন্তত আমি তোমার সাথে যাই। দৃষ্টি খাবারের প্লেটে রেখে আয়েশা উত্তর দিল, আমাকে সারা বছর দেখো, দেশে ফিরে গেলেও দেখতে পাবে। আমি চাই একটা মাস তোমরা আয়াজের সাথে কাটাও। তোমাকে একা ছাড়তে আমার মন মানছে না। আমি বাচ্চা না বাবা। আতিয়া বেগম বললেন, হাতে পায়ে বড় হলেই হয়। বাবা মায়ের কাছে তোরা এখনো ছোট, রিস্ক নিতে পারি না। আয়েশা বাঁকা হেসে উত্তর দিল, আয়াজ আমার চেয়ে ছোট। সে যখন বিদেশ এসছে ওর বয়স কত ছিল মা? ওকে একা ছাড়লে কি করে? তোর সাথে তর্কে পারা যাবে না, বুঝলি? যা ইচ্ছা কর। আদিল সাহেব উঠে গেলেন খাওয়া শেষ করে। মেয়ে যে রাজি হবে না এটা ভালো করেই জানেন। তাছাড়া ও মনে বড্ড সাহস তার। ছোটবেলা থেকে একা চলাফেরার সাহসটা বাবা থেকেই পেয়েছে, শিখিয়েছেন তিনি। কখনো বাবা মা যদি পাশে না থাকে তাহলে একাই চলতে হবে। তারা আর কতদিন? বাকি পথ কেউ সঙ্গ দিবে না। আদিল সাহেব চলে গেলে ঘর থেকে বেরিয়ে আসতে আসতে বলল আদনান, আমি যাচ্ছি, চাইলে আমার সাথে যেতে পারে। সবাই শুনেছে, তার চেয়ে বেশি অবাক হয়েছে। তারপরও আনন্দ প্রশ্ন করল, হ্যাঁ কোথায় যাবে ভাইয়া? বাংলাদেশ। তুমি হঠাৎ বাংলাদেশে যাবে? কিন্তু কেন? কেন? নিজের দেশে যেতে পারি না? 5 বছরের বেশি সময় আমি দেশে যাই না। ইচ্ছে করলেও যাব। সে যেতে চাইলে আমার সাথে যেতে পারে। সবটা উত্তরে থমথমে গলায় দিল দূর থেকে। ফিল্টার থেকে বোতলে পানি নিয়ে ঘরে চলে যাওয়ার সময় বলে গেল, যদি যায় আমি পরশুদিনের টিকিট কাটছি, জানাতে হবে দ্রুত। প্রথমে আয়েশা হলেও এখন সবার চোখের মধ্যমণি আদনান, সেন্টার অফ অ্যাট্রাকশন। নিজের ব্যক্তিত্বের ঠিক বিপরীতে গিয়ে সবাইকে বিস্ময়ের বিশাল সমুদ্রে ফেলে দিয়েছে, এমনকি আয়েশাকেও। বিয়েতে রাজি না হওয়াই বুঝি শোকে মুহ্যমান। রাগ দেখাচ্ছে নাকি অভিমান?
আতিয়া বেগম আয়াজের দিকে চেয়ে ইশারায় জিজ্ঞেস করলেন যেতে দেওয়া ঠিক হবে কিনা। মার মতো করেই আয়াজও আশ্বাস দিল নিশ্চিন্তে যেতে দেওয়া যাবে। সবাই চলে গেলে আদনানের দরজার সামনে গিয়ে দাঁড়ায় আয়েশা। এমনিতে লাফাতে লাফাতে করিডোর চলে আসতো, আজ আসেনি, আসবেও না। নতুন নাটক জুড়ে বসেছে, এড়িয়ে যাওয়ার নাটক। অতি ভদ্র যে তাকে মানায় না এটা জানে। একবার গিয়ে ফিরে এলো, পুনরায় পা দুটো ফিরিয়ে এনেছে। ঠকঠক করে দরজায় করাঘাত করলো। আদনান দরজা খুলে দাঁড়াতে মুখ ঘুরিয়ে নেয় আয়েশা। বেহায়ার মতন খালি গায়ে দাঁড়িয়ে আছে, পরনে শুধু শর্টস। আদনান বুঝতে পেরে দরজা ভিড়িয়ে দেয়। দরজার পেছনে সর্বগা আড়াল করে ফেলে সাথে সাথে শুধু মাথা বের করে বলল, কি? আধ ঘন্টা আগে নিজেকে রেডি করেছে, মাইন্ড সেট করেছে, গিয়ে বলবে টিকিট করার কথা। আদনানের কি শুনে সব উড়ে গেল। শব্দগুলো কণ্ঠনালী থেকে বেরিয়ে আসতে পারছে না। বোকার মতন দাঁড়িয়ে থাকতে দেখে আদনান বলল, বলেন না কেন? ফুলের বদলে ফুল আর পাথরের বদলে পাথর। ঠিক আদনানের সুরে আয়েশাও বলল, টিকিট করেন। আর হ্যাঁ, আপনি তো লেট লতিফ, আজ সারা রাত জেগে প্যাকিংটাও করে ফেলেন। আমি টিকিট আগেই করেছি। তাহলে ঢং করলেন কেন খাবার সময়? মন চাইলো। বলেই আদনান দরজা বন্ধ করে দিল। এত বড় অপমান সইতে না দরজায় সজোরে লাথি দিয়ে বসে আয়েশা। কাজটা খুবই বাজে হয়েছে। তাছাড়াও পায়ে ব্যথা পেল সেটা তো আছেই। বেদনা আর রাগে গজগজ করতে করতে চলে গেল আয়েশা। কিছু মনে করো না বাবা, একটা কথা বলি, ওকে একটু দেখে শুনে নিয়ে যেও। আতিয়া বেগমের সাথে স্বাভাবিক বলল, নো টেনশন আন্টি, দেখিয়ে নিয়ে যাব। কিডন্যাপ করারও চান্স নেই। আচ্ছা বাবা, তুমিও সাবধানে যেও। দোয়া রাখবেন। দেখি ফ্রেন্ড আছে একটা, ওর বাসায় উঠবো গিয়ে। মেয়েকে দোয়া দরুদ পড়ে বিদায় দিলেন আতিয়া বেগম। মনটা এখনও উসখুস করছে। বিদায় বেলায় আর সেই চিন্তার ছাপ মুখে আনলেন না। আদিল সাহেব বারবার আদনানকে মেয়েকে শহীদ সালামতে পৌঁছে দেওয়ার কথা বলে দিলেন। আনন্দ শিয়াব আসিফ থেকে বিদায় নিয়ে এসে দাঁড়ালো আয়াজের সামনে, জড়িয়ে ধরল। আবার কবে না কবে দেখা হয়। বড্ড ভালোবাসে ভাইকে। অল্পদিন সাথে থেকে মনে হচ্ছে পুরনো সব স্মৃতি তাজা হয়ে গেছে। আজ আবার সেদিনের মতোই বিদায় নিতে হচ্ছে, তবে ভিন্নভাবে। 2.5 বছর আগে আয়াজ বিদায় নিয়েছিলেন, আজ আয়েশা নিচ্ছে। নিজের অনুভূতিগুলোকে জাপটে ধরে নরম সুরে বলল, নেক্সট ভেকেশনে সবাই মিলে চলে আসিস। উইন্ডো সিটটা আদনানের ছিল। এক প্রকার জোর করে আয়েশা কেড়ে নেয়। মুখ দিয়ে কোনো কিছু বলেনি, চোখের ভাষায় বুঝিয়েছে এখানে তাকে বসতে না দেওয়া হলে প্লেন থেকে ছুঁড়ে ফেলে দিবে। আদনান নিজের ভাবমূর্তি ক্ষুণ্ণ রাখল। কিছুদিন যাবৎ চুপ থাকার শপথ নিয়েছে, সেটাই চালিয়ে যায়। আয়েশাকে তার সিটে বসতে দিয়ে নিজে বসেছে তার পাশে। 15 মিনিটের মধ্যে টেক অফের ঘোষণা এলো। এখানটায় ঘাবড়ে যায় আয়েশা। বিনা অভিব্যক্তিতে শক্ত হয়ে বসে পড়ল, চোখ বুজে ফেলে। রানওয়ে থেকে দ্রুত গতিতে টেক অফ করতে সামান্য ব্যর্থ হলো। আতঙ্কিত হয়ে পাশে থাকা আদনানের হাত খামছে ধরেছে, কখন সেটার হুঁশ নিয়ে। চোখ মুখ খিচে অনবরত দোয়া পড়ছে। হাতে ধারালো নখের আঁচড় নিয়েও স্বাভাবিকভাবেই বলল, চোখ খুলেন, টেক অফ করে গেছে। ঝটপট চোখ খুলল আয়েশা। ঢোক গিলে জানালার বাহিরে তাকায়। না, আসলেই ঠিকঠাক মতন টেক অফ করেছে। স্বস্তি পেলেও আদনানকে ব্যথা নামক অস্বস্তি থেকে এখনো মুক্ত করেনি। হাত দিয়ে রক্ত না বের করা পর্যন্ত ছাড়বেন না। দৃষ্টি ছুড়ে দেয় তৎক্ষণাৎ আদনানের দিকে, পরপর তার হাতের দিকে। দেহের সর্বোচ্চ শক্তি যেন হাতে এসে পড়েছে। নিজের হাত সরিয়ে নিতে ভয়ে ভয়ে আদনানের দিকে চাইল। ফর্সা হাতে নখের দাগ স্পষ্ট, লালচে বর্ণ ধারণ করেছে। ব্যথাকাতর সুরে বলল, একবার নাক ফাটিয়ে ফেলেন, একবার বুকের মধ্যে ধাক্কা দেন, আবার হাত খামচে ধরছেন। ব্যাপারটা কি? আপনি সারা জীবন আমাকে ব্যথাই দিয়ে যাবেন? সারা জীবন আমাকে পাবেন কোথায়? বাংলাদেশে পৌঁছালেই আপনার ব্যথা পাওয়ার পালা শেষ। কথাটি কর্ণকুহর ভেদ করে হৃদয়ে গিয়ে আশ্রে পড়ল। দুবাক্যে নয়, যেন ধনুক থেকে বের হওয়া তীর। এতটা নির্দয় হয়ে কথা বলে মানুষ, তবে সত্য। আর কি দেখা হওয়ার কথা তাদের? দেশে যাচ্ছে কেন আদনান নিজেও জানে না, অথচ এখানে গিয়েই তারা হবে চিরবিচ্ছিন্ন। আয়েশা চলে যাবে নিজ পথে, আদনানের পথ অজানা। রাত বেড়েছে, সাদা রঙের প্লেনটি কালো মেঘকে আশ্রে এগিয়ে যাচ্ছে। সবাই মোটামুটি ঘুমিয়ে। আদনান কম্বল মুড়ি দিয়ে মুভি দেখছে আপন মনে। বিরক্ত করেনি, কথা বলেনি। খাবার সময় শুধু খাবারটা এগিয়ে দিয়ে নিজের মতন। তার এমন নিশ্চুপ নীরবতা বারবার ভাবাচ্ছে আয়েশাকে। ভাবতে ভাবতে একসময় উঁচু থেকে কালো মেঘগুলো দেখাকেই শ্রেয় মনে করল। সময়ের গতি অতিবাহিত হতে থাকলে কাঁধে স্পর্শ পেয়ে নড়ে চড়ে ওঠে। ঝাঁকড়া চুলগুলো তার ঘাড়ে এসে বিঁধেছে। আয়েশার কাঁধের চেয়ে আদনানের পড়ে থাকা মাথাটা বেশি বিস্তৃত, অথচ এই অল্প জায়গায় নিজের জন্য জায়গা করে নিয়েছে কি অবলীলায়।
এই তো জেগেছিল, ঘুমলো কখন, আবার মাথাটা এলিয়ে দিয়েছে। নীলাবালয় ফর্সা মুখমণ্ডল ফুটে উঠেছে, অত্যন্ত ঘন চোখের পাপড়ি, সরু ঠোঁটের চারিপাশে কুচকুচে কালো দাড়িতে ঘেরা। খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো আয়েশা। দেখতে দেখতে মাথাটা সরিয়ে দেওয়ার কথা ভুলেই গেছে। তাকে নাকি বিয়ে করতে চাই এই মানুষটা। কোনোভাবে তার সাথে যায় আয়েশার? জীবনসঙ্গী হওয়ার জন্যও তো কিছু যোগ্যতার প্রয়োজন, কিছুই তো নেই তার। দৃষ্টি হটিয়ে নেয়। এভাবে কোনো পরপুরুষকে দেখা উচিত হবে না। নিজের পাওয়া না পাওয়ার হিসেবে মেতে নিদ্রায় মশগুল হয়ে পড়ে আয়েশা। ফ্লোরিডা থেকে বেশ কয়েক ঘন্টা জার্নি শেষে দোহা এসে ল্যান্ড করেছে। 3 ঘন্টা পর দোহা থেকে ঢাকার ফ্লাইট। এই সময়টা লাউঞ্জে পার করতে হবে। লাগেজ বুঝে নিয়ে লাউঞ্জে গিয়ে বসলো আদনান আয়েশা। এখানে খাবার সহ রেস্ট নেওয়ার ব্যবস্থা আছে। আদনান বলল, কিছু খেয়ে নিন। খেতে ইচ্ছে করছে না। আপনি পুরো ফ্লাইটে ঠিকমতো খাননি, নাই ঘুমিয়েছেন? আপনার দানবীয় মাথাটা ঘাড়ে রেখে দিব্যি ঘুমালে পাশের মানুষের কি আর ঘুম হয়? সারাক্ষণ আগুনের গোলা হয়ে ঘুরে ঘুমের স্বল্পতার কারণে মেজাজ চটে আছে বোঝাই যাচ্ছে। বিশাল নেত্রযুগল লাল হয়ে আছে, হাই তুলছে বারবার। কথা না বাড়িয়ে খাবার সার্ভ করে আনলো নিচেই। আয়েশার সামনে এগিয়ে দিলে আয়েশা বলল, বিফ আর মটন এনেছেন কার জন্য? আপনার জন্য। আমি বিফ আর মটন খাই না, এসব পাল্টে আনেন। নিয়ে এসেছি, এখন চেঞ্জ করব কি করে? ঘুমের ঘরে হুঁশ নেই, ঠোঁট উল্টে বলল, তাহলে আপনি গেলেন, গিলে গিলে আরো দানবীয় হয়ে যান। বোঝা গেল এখানে কথা বাড়িয়ে লাভ নেই। ফুলে থাকা মুখখানা দেখে মায়া হচ্ছে। প্লেটটা নিজের জন্য রেখে নতুন করে কাউন্টার থেকে খাবার নিয়ে আসলো। আয়েশাকে খাবার দিয়ে ওয়াইফাই কানেক্ট করেছে মোবাইলে। ভিডিও কল করেছে আয়াসকে। বোন যে আদনানের সাথে অক্ষত আছে সেটারই প্রমাণ দিল। যত সময় কল কানেক্ট হয়েছে আয়েশা সোফায় শুয়ে দিব্যি ঘুমিয়ে। ক্যামেরা ঘুরিয়ে একবার আয়াজ, আদিল সাহেব আর আতিয়া বেগম দেখে নিলেন। এবার তারাও নিশ্চিন্তে ঘুমিয়ে পড়তে পারবেন। লাগেজ দেখাশোনার পাশাপাশি ঘুমন্ত আয়েশাকে দেখাশোনার দায়িত্ব পালনে ব্যস্ত আদনান। লাগেজের চেয়ে বেশি কম্বলের নিচে জড়সড় হয়ে থাকা শ্যাম মানবীর মুখশ্রী বেশি টানছে। দুটো চোখকে একবারও দৃষ্টি সরানোর অনুমতি দেয়নি। ঝুঁকে থাকা স্বল্প কেশমালা নিজ হাতে সরিয়ে তার আরামে ব্যাঘাত ঘটতেও দেয়নি। আর কিছু ঘন্টার অপেক্ষা, এরপরে হয়তো দুপ্রান্তে চলে যাবে দুজন। এই যে ব্যাকুলতা, একে কি বলে? এর সংজ্ঞা কি? শুধুই মোহ নাকি মায়া? ধীরে ধীরে ডুবে যাচ্ছে। নিজেকে উদ্ধার করতে পারবে তো? যে শুরুটা শুধুই দুষ্টমের মাধ্যমে, বিরক্ত করার মাধ্যমে শুরু হয়েছিল, যাকে নতুন মোড় দিতে চেয়েছিল আদনান, সেটা এখানেই থেমে যাবে। প্রয়োজনীয় সময়গুলো দ্রুত গতিতে ছুটে। নিজেকে করা প্রশ্নগুলোর উত্তর নিজেই দিতে পারল না। অ্যানাউন্সমেন্ট এসেছে বোর্ডিংয়ের। আয়েশাকে ডেকে তোলে নেক্সট ফ্লাইটের জন্য। 5 ঘন্টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করে ফ্লাইট। পুরোটা ফ্লাইটে ঘুমিয়ে কাটেছে আয়েশা, আর আদনানের নিষ্পলক চোখ তাকে ধারণ করেছে। এলোমেলো চুল আর ট্রলি নিয়ে ফিরে এসেছে। আয়েশার তেমন কোনো অনুভূতি না হলেও আদনানের বুকে কেঁপে উঠল। 8টা বছর, মাঝে একবার এসেছিল 5 বছর আগে। আজ আবার সেখানে দাঁড়িয়ে কত স্মৃতি। এই ঝলমলে রোদ আলোকিত করছে আধারে ঢাকার পুরনো দিনগুলোকে। অনেকটা বদলে গেছে না এই দেশটা? হঠাৎই আয়েশার কণ্ঠ থমকে থাকা আদনানকে জ্ঞানে ফেরায় বলল, ওয়েলকাম টু বাংলাদেশ এগেইন। হাসি আর কষ্টের অনুভূতি সমান তালে হচ্ছে। দেশে ফেরার আনন্দ উদযাপন করবে নাকি এখানে যে তার কিছু অবশিষ্ট নেই সেই দুঃখ জ্ঞাপন করবে? আয়েশা আবার বলল, আপনি কোথায় যাবেন? হোটেলে। হোটেলে কেন? আপনি না বললেন আপনার বন্ধুর বাসায় যাবেন? মিথ্যে বলেছি। বাই দ্য ওয়ে, আপনাকে কেউ নিতে আসবে? আমার এক ভাই আসবে। ভাই? জোরালো গলায় আয়েশা বলে উঠল, হ্যাঁ ভাই। জাবেদ দাঁড়িয়ে বাহিরে। আয়েশার খুব কাছের একজন মানুষ। নিজের আপন বোনের মতন আগলে রেখেছে সব সময়। রক্তের বন্ধন নেই, তারপরও আয়েশার জীবনে একজন ভালো মানুষ, একজন অ্যাডভাইজার হিসেবে কাজ করে গেছে সারাক্ষণ। মুখে বলতে গেলে অনেক কোলাহল তার আশেপাশে। সঠিক কয়জন? কে সত্যিই মন থেকে ভালো চায়? কে বোঝে যে দিয়ে একজন মেয়ের আড়ালে লুকিয়ে থাকা এক আকাশ পরিমাণ ভালোবাসা? সেক্ষেত্রে জাবেদ এগিয়ে। ট্রলি দিয়ে এগিয়ে আসতে প্রথম সারিতে দাঁড়িয়ে থাকা জাবেদ। আয়েশা জাবেদ ভাই। হাইট অতটা বেশি নয়, তারপরও এক দেখায় চিনে ফেলল। ঠোঁটে চওড়া হাসি টেনে এগিয়ে গেল আয়েশা। কাছে গিয়ে দাঁড়াতেই জাবেদ প্রশ্ন করল, কিরে ফরেন রিটার্ন, কেমন আছিস? অনেক ভালো ভাই। আদনানের দিকে চেয়ে প্রশ্ন করল, উনি কি বলে পরিচয় দিবে আদনানকে? তার জীবনে তার কোনো পরিচিতি নেই। আগাছালো শব্দে বলল, আমেরিকায় আয়োজনার সাথে থাকে।
হাত এগিয়ে দিয়ে জাবেদ আর আদনান হ্যান্ডশেক করে একে অপরের সাথে কুশল বিনিময় করে নিল। টুকটাক কথা শেষে জাবেদ আবার বলল, আপনি কোথায় যাবেন ভাই? আসেন, আমি গাড়ি এনেছি, আপনাকে পৌঁছে দেই। না না, ওকে। আর চোখে চায় আয়েশা। হোটেলে যাবে, এতদিন পর এসেছে দেশে, হোটেল চিনবে, গাড়ি হায়ার করতে পারবে, তারপরও কোনো আত্মবিশ্বাসের সাথে বলে ফেলছে। ইন্টারনেট থেকে আগে আদনান হোটেল বুক করে রেখেছে, শুধু সেখানটায় পৌঁছাতে হবে। জাবেদ এগিয়ে গেল, হোটেলের নাম শুনে আদনানকে গাড়ি হায়ার করে দেয়। আদনান লাগেজ তোলে আয়েশার সামনে এসে দাঁড়ায়, হাত এগিয়ে দিয়ে বলল, ভুল ত্রুটি মাফ করবেন, গুড বাই। ভেবেচিন্তে আয়েশা হাত এগিয়ে দেয়। আর কত রাগ দেখাবে তার সাথে, শেষ তো। স্মিত হেসে বলল, বাই। জাবেদের কাছ থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠে বসেছে, চোখ জোড়া আবদ্ধ আয়েশাতে, নজরে এড়াচ্ছে বটে। মন মস্তিষ্ক ইতিমধ্যেই বিদ্রোহ শুরু করে দিল, আবার দেখা হবে। এলোমেলো কিছু সময় কাটিয়েছে বদমেজাজি মেয়েটির সাথে, আবার তাকে বিরক্ত করা হবে কিনা কে জানে, আবার বিশাল লোচনের সমুদ্রে ডুব দেওয়া হবে কিনা কে জানে। ড্রাইভার গাড়ি স্টার্ট করতেই হুট করে আয়েশা এগিয়ে আসলো, ব্যাগ থেকে মোবাইল বের করে বলল, এটা আমার নাম্বার, আর এটা জাবেদ ভাইয়ের। কোনো দরকার হলে আমাদের দুজনের একজনকে কল করেন। বাড়িতে এসে নামতে না নামতে এসে জাপটে ধরলো বাচ্চা একটি ছেলে, নাম সায়েম। সম্পর্কে খালাতো ভাই হয় আয়েশা। মাত্র 3 বছর বয়সে পাকা কথা বলতে শিখে গেছে। এসেই বলল, আপনি আমার চকলেট। আমি তো চকলেট আনতে ভুলেই গেছি। আয়েশাকে ছেড়ে দিল তৎক্ষণাৎ, ঠোঁট উল্টে জমিনে শুয়ে পড়ে, হাত পা ছুঁড়ে কাঁদা শুরু করলো। তাকে আশা দেওয়া হয়েছিল তার জন্য অনেকগুলো চকলেট আর খেলনা গাড়ি আনা হবে। বেগতিক অবস্থা দেখে আয়েশা তাকে কোলে তুলে নেয়, আদুরে সুরে বলল, আমি আমার সায়েমের জন্য চকলেট না এনে পারি? এতগুলো চকলেট আছে লাগেজে। আপনি একটু ফ্রেশ হই, তারপর বের করে দিচ্ছি তোমাকে। কান্না জড়িত মুখে হাসি ফুটে আয়েশার গালে চুমু খেয়ে বলল, ওকে আপাই, তোমার জন্য আম্মু পোলাও রান্না করেছে, জলদি এসো। হোটেলে এসে উপর হয়ে শুয়ে পড়েছে। 28 ঘন্টা জার্নি শেষে শক্তপোক্ত দেহেও আর কোলায় না। এসির পাওয়ার ফুল করে ভেবেই নিল 28 ঘন্টার ঘুম 28 ঘন্টায় পূর্ণ করবে। তার দেশে আসার কোনো কারণই ছিল না, তাও এসেছে আয়েশার জন্য। মস্তিষ্ক বড় উদ্ভট সিদ্ধান্ত নিয়ে ফেলে, তার স্বাদ দেয় ছোট্ট হৃদয়খানা। চোখ বুজে আসতে বেল বাজলো রুমের। অলস দেহ টেনে তুলে দরজার দিকে যায়। সামনে একজন স্টাফ দাঁড়িয়ে, জানতে এসেছে খাবারটা কি নিচে গিয়ে খাবে নাকি এখানে এনে দিবে। ক্ষুধা তো পেয়েছে, আদনান না ভেবেই বলল, এখানে দিয়ে যান। খাবার সেরে আর ঘুমেরা ধরা দিল না। ইচ্ছে হলো একবার বাবা মার কবরটা জিয়ারত করা যাক। গোসল সেরে কালো রঙের পাঞ্জাবি গায়ে বেরিয়েছে। উবারে করে চলে গেল কবরস্থানে। মায়ের প্রিয় ফুলও কিনে নেয়। ছোটবেলায় প্রায় দেখেছে বাবাকে এনে দিতে। দুরু দুরু বুক নিয়ে হেঁটে প্রবেশ করলো। মাথায় ঘুরছে পুরনো সব কথা। সেদিন বাবা মার সাথে গেলে হয়তো সেও এই পৃথিবীতে থাকতো না, ভালোই হতো। সেদিন অ্যাক্সিডেন্টে মৃত্যু হলে এই পৃথিবীতে তারও একা বেঁচে থাকতে হতো না। মা বাবা অবশ্যই অভিমান করবেন। অবশেষে মনে পড়লো তার বাবা মার কথা। কতটা বছর পেরিয়ে গেছে, দেখা করতে আসেনি। দুটো পাশাপাশি কবর। মাটিতে হাত বুলিয়ে ফুলগুলো রেখে দোয়া করলো আদনান। আর এক মুহূর্ত দাঁড়ায়নি। চোখে জল জমতে শুরু করেছে। বাঁধহীনভাবে ঝরতে শুরু করবে না আটকালে। একবার পিছু ফিরে দেখে সোজা হোটেলে চলে আসে। রাতের গভীরতা বাড়ছে। আয়েশা বারান্দায় পায়চারি করতে শুরু করে। বাড়িতে আসার পর থেকে একটা বিষয় বেশ মাথায় চেপেছে। হোক সে এই দেশেরই একজন মানুষ, এতটা বছর পর ফিরে এলে কারো না কারো সঙ্গে দরকার হয়। কোথায় থাকছে, কি খাচ্ছে, কোনো বিষয়ই তো ধারণা নেই। বাংলাদেশি নাম্বার আছে কিনা সেটাও জানে না। এত শত চিন্তায় মগ্ন আয়েশার ধ্যান ভাঙল হোয়াটসঅ্যাপে ছোট্ট একটা মেসেজ।